তোমার কোনো যদি তোমার একটু এক্সেপশনাল কোনো বিষয় হয়, হুম সবার মনের মধ্যে তো আর একরকম ধারণা জন্ম নেয় হুম না। হুম হুম। আর সবাই ওইভাবে অনেকের দেখা যায় অনেক রকমের বিষয় আছে যেগুলো দেশের জন্য উপকারী। তো হুম হুম, সেই রাইট রাইট বিষয়গুলি রাইট অনেকের, হ্যাঁ, অনেকের ভিতরেই আছে, কিন্তু তারা হয়তো বলার সুযোগ পায় না ওইভাবে। রাইট। ঠিক আছে। আমার তো এরকম মনে করো যে আমার তো এরকম দেশে এই মুহূর্তে কি করা উচিত, কোনটা দিয়ে কোন কোন হুম, নীতিমালা নেওয়া উচিত, এখন কি করা উচিত, প্রতি প্রতি হুম। মুহূর্তে মানে মাথা গরম হয়ে থাকে, এক্সাইটিং, মানে এক্সাইটেড হয়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, এখন এটা আচ্ছা, করে না হ্যাঁ। কেন, এখন এটা করে না কেন। হ্যাঁ, হুম, বুঝছিস? ফর এক্সাম্পল, হুম, যে যেদিন ইউনূস সাহেব যেদিন ইয়া শপথ নিল, তো আমি মনে মনে চিন্তা করি যে আমি হইলে কি করতাম। হুম। হুম, আমি হইলে সেকেন্ডের মধ্যে মনে করো যে সারা বর্ডার মর্ডার সব ক্লোজ করে দিতাম। হুম। হুম, সব ক্লোজ, বর্ডার, এয়ারপোর্ট, মানে প্রচন্ড কন্ট্রোল হবে। কেউ, মানে কোনো সাধারণ স্বাভাবিক লোক ছাড়া কেউ বাইরে যেতে পারবে না আনটিল ফার্দার নোটিস, নাম্বার ওয়ান। কারণ তুমি দরজা বন্ধ করে রাখলে তারপরে তোমার দেশের মধ্যে, তোমার বাড়ির মধ্যে কি হচ্ছে না হচ্ছে তুমি বিচার করতে পারো। কিন্তু সবসময় যদি হুম, দরজা খোলা থাকে, যাওয়া আসার মধ্যে থাকে মানুষ, তুমি তো ইয়ে করতে পারবে না। তারপরে মনে করো যে চিন্তা করছি যে সাথে সাথে এই জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ, উম, উম, যে চিন্তা ভাবনা কি, মানুষের কি করা উচিত, এই বা আমি কিভাবে, কি চিন্তা করতেছি, আমার মেন্টালিটিটা কি, এটা মানুষের সাথে অবশ্যই শেয়ার করা উচিত, মানুষ পাবলিকের সাথে। তারপরে মনে করো যে আরেকটা বিষয় চিন্তা করছি, যে সাথে সাথে আম, তুমি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হও না কেন, তোমার হুম, তোমার ডিপার্টমেন্ট, মনে করো তুমি স্কুলের টিচার, প্রাইমারি, হুম, হেডমাস্টার। এখন তুমি ফেরেশতা, সবচেয়ে ভালো লোক, আর তোমার টিচার বাকি পাঁচজন যারা আছে সবাই হলো বদমাইশ। হুম। হুম, এখন তুমি কি কোনো একটা অর্ডার, কোনো একটা চিন্তা ভাবনা বা তোমার কোনো একটা ইচ্ছা তুমি ভালোভাবে ফলাইতে পারবা? হুম, পারবা না। কারণ তুমি যা বলবা তা তো তারা করছে না। আর তারা যদি না করে, তুমি তো পাঁচটা টিচারের কাজ একা করতে পারতেছো না। সম্ভব না। হুম, এই জন্য একটা টিম, তার যে কোনো হুম, যে কোনো সরকার প্রধানের বা যে কোনো লিডারের একজন হুম, প্রথমেই দরকার হলো তার একটা টিম। হুম, তো তার টিম, সে প্রথমে চেষ্টা করতে পারে যে তার নিজস্ব তার জানা মতে যারা পরীক্ষিত হুম, এ ধরনের অল্প কিছু নিয়ে শুরু করতে পারে। তারপরে মনে করো যে সে একটা টেস্ট নিতে পারে, বা মানুষের সাথে 10 জনের সামনে বসে ইন্টারভিউ নিয়ে মনে করো যে ফটাফট 1 2 3 রাতের মধ্যে সে মোটামুটি 20 30 50 জনের একটা টিম গঠন করে ফেললো, যে এদের নিয়ে আমি কাজ করব। এবং তাদেরকে মনে করো মাথায় পিস্তল ঠেকায় বললো যে তোমাকে আমি এই কাজে নিয়োগ দিলাম, আমি যদি কোনো ইয়া পাই, আমি তোমাকে শুট করে মেরে ফেলবো দেশের স্বার্থে। হ্যাঁ, আমি কারণ আমি দেশ চালাবো, আমি যদি দেশ চালাতে ব্যর্থ হই, মানুষ তো আমার মেরে ফেলবে, বা দেশের মানুষ তো আমাকে তখন ঢিল মারবে, ঠিক না? হুম, আর আমি যদি, আমার কথা যদি তোমরা না শোনো, তো তোমার জন্য আমি কেন মরতে যাব, ঠিক না? তো যাই হোক, এরকম মানে অ্যাকশন প্ল্যান দরকার। তারপরেও ফর এক্সাম্পল আর একটা বিষয় হলো, যেমন আমার মনের মধ্যে সবসময় ইয়া থাকে যে যখনই একজন নেতা, লিডার, স্পেশালি এই মুহূর্তের কথা তো সবাই, বাংলাদেশের প্রত্যেকটা যুবক তরুণ হুম, সবাই স্বপ্ন দেখে বা দেখছে যে কবে এরকম একটা, মানে মনের মতো একটা বৈষম্যহীন বলো বা যাই বলো, মানে দেশের কথা চিন্তা করে যাদের মনে করো যে দেশের, যার মধ্যে দেশ নিয়ে একটা বড় মহা পরিকল্পনা থাকে, যার রক্তের মধ্যে মনে করো যে প্রতি মিনিটে খালি প্ল্যান আর প্ল্যান, আমি এইটা করবো, আমি এটা করবো, আমি হলে এটা করব, আমি এটা কেন করতেছে না। ফর এক্সাম্পল, তোমার মনে করো যে ঢাকা শহরের রাস্তায় কেবল তারে তারে ভর্তি, পেঁচাই না পেঁচাই না তার, লক্ষ লক্ষ কোটি কোটি তার। এই তার মনে করো যে কে দেখতে চায়, কথার কথা। হ্যাঁ। তো তুমি আসলে সাথে সাথে নগদের দ্বারা এগুলো সব এই সুব্যবস্থা করো, বা এগুলো যারা একদিন করছে তাদের সবার কাছ থেকে ভর্তুকি নাও, যে তুমি এই প্ল্যান কেন করছো, এই দায়িত্ব ছিল তোমার, তোমার মিনিস্ট্রির মধ্যে। তুমি বিগত 5 বছরে একটা ভালো ব্যবস্থা তুমি কেন করতে পারো নাই? তারে ডাকো, ডাইকা তার যাবজ্জীবন সাজা দিয়ে দাও, বা 10 বছরের জেল দিয়ে দাও, বা জরিমানা করে দাও নগদে অন দ্য স্পট। কি?
তারপরে হুম, মনে করো যে তুমি দাঁড়ায় আছো, যাচ্ছ, অফিসে যাচ্ছ, যাওয়ার পথে দেখতেছো যে পাশে রাস্তার মধ্যে বিশাল বড় ইয়া ময়লার ট্যাঙ্কি, এই সেই হাবি জাবি, মনে করো যে অস্বাস্থ্যকর অবস্থা। নগদে মেয়রকে ডাক দাও, দরকার হইলে তারে মনে করো যে 5 মিনিটের মধ্যে ধরে নিয়ে আসো, কল্লা ধরে ধরে নিয়ে আসে, কি তুই মেয়র হয়েছিস কেন, তোর প্রতিশ্রুতিটা কি ছিল? তাইলে এই বিগত 5 বছরে 10 বছরে তুমি কি কামটা করছো যে এগুলা এখনো রয়েছে? তাইলে তুমি নিজে এই ময়লাগুলা পরিষ্কার করো, পরিষ্কার কইরা তারপরে তোমার ফ্যামিলির সবাইকে ডাক দাও, বাল বাচ্চা বউ সবাই মিলা, তারপরে এগুলো পরিষ্কার করো। পরিষ্কার করে একদিন সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে রেডি করো, আর নাহলে 10 বছর জেল ডাইরেক্ট, প্লাস জরিমানা। কারণ যে হুম, ইনকাম গুলো তারা করছে এগুলা হুম। কিন্তু সঠিকভাবে যদি মনে করো যে কালেক্ট করা যায়, হিউজ ডেভেলপমেন্ট হবে দেশে এই টাকা দিয়ে। আমার মনে হয় যে কয়েক বছর দেশ চালানো সম্ভব। হুম, right. যাই হোক, শুরুতে যেটা বলতেছিলাম যে এরকম মনে করো যে প্রত্যেকটা তরুণের মধ্যেই, সবার মধ্যে একটা চিন্তা থাকে যে আমি কিভাবে দেশটা কিরকম হওয়া উচিত বা কিভাবে চালানো উচিত, কি করা উচিত। সবাই যারা দেশপ্রেমিক, যারা দেশকে নিয়ে চিন্তা করে, মনে করো যে তারা সবসময় এগুলো নিয়ে আহ ইয়া থাকে, উদ্বেগ এবং ইয়াতে উৎকণ্ঠায় থাকে সবসময়। এটাই আর কি বলতেছিলাম। ঠিক আছে। এখন তোমার যে অবস্থা, আমাদের যে সামগ্রিক যে অবস্থা, আমাদের অবকাঠামোগত উন্নয়ন একটা, আর মানুষের মানসিক উন্নয়ন একটা। ঠিক আছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন একটা, আর একটা হুম। হলো মানসিক উন্নয়ন দেশের মানুষের। তো রাইট। এখন তোমার আহ, এই যে এই কয়দিনে আমরা আমরা যদি পজিটিভ দিকগুলি দেখি, তাইলে আহ, একটা সরকার দীর্ঘমেয়াদী থাকাতে আহ, কয়েকটা জিনিস, আহ, যেটা নেগেটিভ ছিল সেটা হলো তোমার স্বেচ্ছাচারিতা ছিল। হুম। তারপরে কোনো জবাবদিহিতা ছিল না কারো কাছে, জবাবদিহি করতে হতো না, তারা ইচ্ছে মতো যত অপকর্মগুলি আছে, চাঁদাবাজি, তারপরে বিভিন্ন ধরনের অপকর্ম যা কিছু আছে, তো হুম। এগুলো তারা করে বেড়াইছে। আর হুম। পজিটিভ দিক যেটা, সেটা হলো তোমার কিছু বিগ বাজেটের যে উন্নয়নগুলি, এগুলো আসলে স্বল্প মেয়াদে করা সম্ভব না, যেমন তোমার পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, তারপরে যাই হোক এরকম কিছু বড় রাস্তাঘাট টাস্তাঘাট। এখন বাংলাদেশের যে অবস্থা, সেটাই পর্যায়ে আসছে, এটা তাদের পজিটিভ দিক। ঠিক আছে। তো এখন সব মিলায়ে আমি মনে করি যে বাংলাদেশের যে তোমার ক্ষমতা, বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা দেশ চালায়, এদের আসলে আহ, কোন ভিত্তিতে তারা ক্ষমতায় থাকে? তারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে থাকে, নাকি তারা চুক্তি ভিত্তিক থাকে? যে আমি এলমল, সালাউদ্দিন, তিনটা দল, আমরা তিনটা দল আহ, দেশের শাসন চালাই যাব। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি চুক্তি ভিত্তিক কিনা, যে না, তোমার কাজ হলো তুমি দেশের অবকাঠামোগত উন্নয়ন করবা, বড় বড় বিগ প্রজেক্ট করবা, তার জন্য তোমার যে কয় বছর আমরা সেই কয় বছর দেবো। আবার তোমার কাজ হলো দেশের ছোট ছোট উন্নয়নগুলি করা, যেমন তুমি বললে রাস্তাঘাট ক্লিয়ার করা, তারগুলি করা, যেগুলো বিগ বাজেটের না, ময়লা পরিষ্কার করা। ঠিক আছে, এগুলো জাস্ট জনগণের ইচ্ছে যথেষ্ট। ঠিক আছে, এগুলা করা। তো এখন তোমার জন্য আমি 5 বছর দিলাম, তুমি 5 বছর করো। এখন বাংলাদেশের রাজনীতিটা কোন আহ, ধারায় চলতেছে? যে আসলে কি জনগণের ম্যান্ডেট নিয়ে এই পর্যন্ত যতগুলি দল ক্ষমতায় আসছে, আমার বয়স তো প্রায় সেম, 50 বছর, নিয়ার অ্যাবাউট 50। তো রাইট। আমি যতটুকু দেখছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে আহ, একটা সরকার একদম 100% সততা নিয়ে ক্ষমতায় আসছে, এইরকম ক্ষমতা বোধহয় আমার জন্মের পরে আমি খুব কমই দেখছি। ঠিক আছে। তো রাইট। যেহেতু হুম। কোনো কোনো সরকারই তোমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না, মানে তাদের মেন্টালিটি প্রথম থেকেই হলো ভাগাভাগি রাজনীতি করা। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিন দল ছাড়া বাংলাদেশে কোনো দল ক্ষমতায় আসে না। ঠিক আছে। হুম। আর তোমার ওই এখনো সেই সেই ধারাটাই চলতেছে, যে এই যে এখন কিছুদিন অন্তর্বর্তীকালীন সরকার চলবে, তারপর একটা সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচনে হয় আওয়ামী লীগ আসবে, নয় এবার বিএনপি আসবে, এটা তো কনফার্ম। রাইট। 90% সম্ভাবনা বিএনপি আসবে। তো বিএনপি আসলে তারা আবার 2 বছর 3 বছর পরে জনগণের কাছে অ্যান্টি হিরো হয়ে যাবে। এবং তাদের সেম নিয়ে একই কাজ আবার করবে। এরকম, হুম। হ্যাঁ, একই কাজ করবে, আবার এরকম আন্দোলন চলবে। বাংলাদেশ যদি এইভাবেই চলতে থাকে, তাহলে মানুষের মানবিক উন্নয়ন কি হলো, মানে মানসিক উন্নয়নটা কি হলো? রাইট। এখন তো সেই অবকাঠামো। ক্ষেত্রে আমার মনে হ্যাঁ। হয়, হ্যাঁ, বলো, বলো, বলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের দেশের
এই যে যে সুস্থ ধারার রাজনীতিটা চালু করা দরকার, যেমন তোমাদের ইউরোপ কান্ট্রি গুলিতে আছে, আমেরিকা গুলিতে আছে, সেখানে কিন্তু হুম। এত দলাদলি মারামারি, জায়গায় জায়গায় মিটিং, জায়গায় জায়গায় এরকম মনে হয় হয় না, আমি না, যদিও এগুলো জানি নাই। না, হুম। হুম। মনে হয় এগুলো হয় না। এবং তারা রাজনীতির পিছনে এরকম মেধাও ব্যয় করে না, এখানে রাজনীতি মানে এরকম হয় সময়ও ব্যয় করে না। গোল ঠিক টেবিল আছে। বৈঠকে। এখানে রাজনীতি হ্যাঁ। হয় গোল টেবিল বৈঠকে। মনে করো 10টা দল হুম। আছে, সবাই একসাথে বসে, বৈশা হুম। আর্গুমেন্ট করে তারা ডিসাইড করে হুম। নিজেরা নিজেরা। এখানে যুক্তির হ্যাঁ। ব্যাপার, যেখানে হ্যাঁ। আমরা মনে করি যে আমরা একটা সেতু করব, পদ্মা সেতু, এই উপকার হবে, এই অপকার হবে, এভাবে আমরা বাজেট করব। হুম। আরেক দল তারা মনে করে না, ওকে, তারপরে হুম। আমরা চেষ্টা করব আমরা মোটিভেট করার জন্য, তারা কোনোভাবেই মানে না। তখন হবে হুম। ভোটাভুটি, যারা বেশি পারবে তারা তাদেরটা নেবে, যারা হারলো তারা কিন্তু হাসতে হাসতে মেনে নেবে। তারা কিন্তু এমন না সারা হুম। জীবন তার বিরোধিতা করবে। তারা, হুম। যারা যে কোনো ডিসিশনই, যখনই কেউ হারে তখনই সাথে সাথে তারা আরো নরম হয়, যে ওকে, দ্যাটস দ্যাটস ফাইন, লেটস ডু ইট। এই তো। তখন কিন্তু আবার হ্যাঁ। তারা এই কাজের সাথে যোগ দেয়, কিন্তু এমন না যে তারা হুম। ক্ষতি করার চেষ্টা করে। হুম। তারা কিন্তু ওই কাজটার ক্ষেত্রে যোগ দেয়, যে ঠিক আছে, তোমরা যেহেতু ডিসিশন নিতো, এখানে ডিসিশন মানে হলো রেসপন্সিবিলিটি। হ্যাঁ, মনে করো যে ঠিক আছে, পার্টি এ, তোমরা ডিসিশন নিছো এখানে একটা ব্রিজ করবা, এত খরচ, আমাদের দেশ গরিব দেশ, আসলে আমরা তো চাইছিলাম আরো পরে করতে অথবা এখন না করতে। ওকে, তোমরা যদি সেই রেসপন্সিবিলিটি নিয়ে, যেহেতু তোমরা মেজরিটি, তো তোমরা যেহেতু জিতছো ভোটে, তোমরা যদি সেই রেসপন্সিবিলিটি নিয়ে করতে পারো, এটা তো সবার জন্যই ভালো, লেটস ডু ইট। হুম। এটা হলো হুম। এদের মেন্টালিটি। হ্যাঁ, তো হুম। এইভাবে না হয়ে, মনে করো যে যেদিন আওয়ামী লীগ, যেদিন পতন হইলো, শেখ হাসিনা পলাইলো, তারপরের দিনই বিএনপি মনে করো সব সাইনবোর্ড চেঞ্জ করে ফেলাইলো। হুম, হুম। তারাই হুম। গেল। হ্যাঁ, হুম। তো এখন এইভাবে তো সারা জীবন এইভাবে চলতে থাকলে হবে না। আর হবে না, তারা কিন্তু আরেকটা আশার ব্যাপার হলো, যেটা তুমি কিছুক্ষণ আগেই এটাই প্রশ্নটা করলা, যে এই কাজ কি কন্টিনিউ চলবে নাকি এর পরিবর্তন হবে। এটা আমার মনে হয় যে এটার কিছুটা পরিবর্তন, বা আজকালকার এই লেটেস্ট যে তরুণরা, এদের আসলে আমি একটা ভিডিও করছি, খুব রিসেন্টলি পাবলিশ করব, যে আমার মনে হচ্ছে যে আহ, মোটামুটি বড় একটা অংশ, যাদের ঠান্ডা মাথায়, যারা বিবেক আছে, সবাই তো আর একরকম না, কারণ আমরা মিডিয়াতে এক একজনের কথা এক এক ভাবে শুনি। কিন্তু তারপরেও সামগ্রিক ভাবে তুমি যদি অনেক থেকে, মানে কিছু ওভারঅল একটা তাদের টেন্ডেন্সিটা দেখো, তো আমার মনে হয় যে তারা একবারে রাইট পথেই যাচ্ছে, বা তাদের চিন্তা ভাবনাটা একদম রাইট। কারণ তারাও কিন্তু চাচ্ছে না বা চাবে না যে এখন কোন নির্দিষ্ট, তারা কিন্তু অলরেডি শুরুতেই অনেক, আমি দু একটা কমেন্টস দেখছি যে আপনারা ভাইবে, বিএনপি আপনারা ভাইবেন না যে আমরা আন্দোলন করতেছি, যে আওয়ামী লীগ চলে গেলে আপনারা আসবেন, বা আপনাদেরকে আমরা সাপোর্ট দিব। এরকম একটা কথা কিন্তু আন্দোলনের সময় শোনা গেছে, দু একটা পয়েন্টস আমি পড়ছি। তো তাতে বোঝা যাচ্ছে যে না, তারা অলরেডি এই বিষয়ে, এই আজকালকার তরুণরা এই বিষয়ে অ্যাওয়্যার। ওরা জানে যে এরকম সম্ভাবনা হবে, এবং আমরা কোনো দলকেই করব না, মানে এই অগ্রাধিকার দেব না, এবং তাদের হবে এটা নতুন ভাবে, মনে করো যে এই জনগণকে তারা যথেষ্ট চেষ্টা করবে যে তারা যাতে ভালোভাবে ডিসাইড করে, মানে সঠিক করে। না, ঠিক আছে, কিন্তু অরিজিনাল চিত্রটা কিন্তু আসলে এরকম না। মানে আচ্ছা। এখন যেটা চলছে, হুম। অরিজিনাল চিত্রটা হলো তোমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার 2009-এ হুম। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো প্রথম, লগ্গি বৈঠা নিয়ে যে সে বিএনপির কাছ থেকে যে ক্ষমতাটা ছিনাই আনলো, এরকম একটা ছোটখাটো অভ্যুত্থানের মধ্যে আনছিল। তো রাইট। তারা আসার পরে যেটা করছিল, তারা আসার পরেই তাদের প্রধান বাক্য ছিল যে বিএনপি দেশটারে খাইয়ে গেছে। হুম। তারা টিভিতে যে যে কোনো জায়গায় দেখা যাইতো যে আজকে খালেদা জিয়ার নামে, তারেক জিয়ার নামে এতগুলি কেস হয়েছে, এতগুলি হয়েছে। মানে মনে করো মাস হয়তো তারা এরকমই গেছে একেবারে। হুম। 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 দেশের দিকে কোনো খেয়াল নাই, কোনো নাই। তাদের বক্তব্যই ছিল যে কার নামে কেস দিছে, কোন ইসে কেস দিছে, কাকে হ্যাঁ, ধরছে, হ্যাঁ, কাকে হ্যাঁ, মনে রিমান্ডে আছে, নিচ্ছে। মনে আছে, হ্যাঁ, ঠিক আছে। বাবর, তারেক হ্যাঁ জিয়া, এটা, হাওয়া ভবন, হ্যাঁ খালি হ্যাঁ হ্যাঁ এগুলাই হ্যাঁ, ছিল রাইট রাইট। সবসময়। হ্যাঁ। হ্যাঁ এটা ছিল।
এবং তোমার তারা কি অন্যায় করছে, বিএনপিরও যে কেউ কেউ অন্যায় করছে তখন, মানে আওয়ামী লীগেরও যে কেউ কেউ অন্যায় করছে, এটা হুম কিন্তু তারা ধরে নাই। হুম তারা কিন্তু আওয়ামী লীগের কারো নামে কোনো, মানে তারা আওয়ামী লীগ হয়ে যে বিএনপির মানুষ মারছে, তারা কিন্তু আওয়ামী লীগের নামে কেস দেয় নাই, কেস না দিতে সব বিএনপির নামে, ঠিক আছে। হুম তার মানে তারা ধইরাই নিচ্ছে যে এই দলটারে শোষণ করার জন্য আমরা ক্ষমতায় আছি, রাইট এই রাইট দলটারে শাস্তি দেওয়ার জন্য আমরা ক্ষমতায় আছি। এখন যদি তুমি টিভি খুলো, টিভি খুললে এখন কি দেখো, হাসিনার নামে অলরেডি মনে হয় 1,000 কেস হয়ে গেছে। হুম হুম আমাদের তো এটা দরকার নাই ভাই। আমাদের তো হাসিনারে কয়টা কেস দিলে, তার সালমান এফ রহমানের কয়টা কেস দিলে, এটা তো সাধারণ জনগণের দরকার নাই। সাধারণ জনগণের দরকার হলো কোন রাস্তাটা ক্লিয়ার করলা, কোন বাড়িটা তারা খেয়াল করে নাই, কোন ময়লাটা তারা পরিষ্কার করে নাই, সেটা দেখানো। আর তাদেরকে তুমি শাস্তি দাও প্রশাসনিক ভাবে, সেটা আমাদের জানার দরকার নাই, ঠিক আছে। হুম ইভেন তুমি সব আওয়ামী লীগের বিরুদ্ধে কেস দিলা, বিএনপি করে নাই, বঙ্গবন্ধুর মাথার উপরে ওইটা যে প্রস্তাব করছে, এটা ক্রাইম না? হুম। এটাকে তুমি যদি ক্রাইমের চোখে না দেখো, তাইলে তো তোমার সাম্যবাদ থেকে আসলো, তোমার না, এটা ক্রাইম, এটা বৈষম্য হবে হয়তো বিরোধ। আস্তে আস্তে, অবশ্যই হবে, সেটা বিচার না হবে। না, কেন? এটা তোমার কাজ হবে হলো কেস করা তাদের নামে। তুমি সরকার যদি নিরপেক্ষ হও, তুমি যদি উন্নয়নের কাজ করতে চাও, ঠিক আছে, তোমার কাজ হবে তারা ক্রাইম করছে তাদের নামে। তুমি তো আওয়ামী লীগকে না ঘৃণা করে রাইট, আসো এটা নাই, এগুলা এই টুকটাক ঠিক এগুলা আছে। বিষয় সাথে সাথে ইমিডিয়েটলি অ্যাকশন নিলে তাহলে হয়তো জনগণের আস্থাটা বাড়তো আর কি। হ্যাঁ মানে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসা মানে তো আওয়ামী লীগের অপকর্মকে ভালোবাসা না, এটা তো রাইট তুমি রাইট। জানো। আর সবচেয়ে বড় যে কথা হলো কি, যে আহ, আহ, বঙ্গবন্ধুর, হ্যাঁ আমার কথা হলো, তুমি কেউ বঙ্গবন্ধুকে পছন্দ করুক আর না করুক সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো সে একজন, হ্যাঁ, সে দেশের নেতা ছিল, সে একজন আমি প্রেসিডেন্ট ছিল। সেটাও বলি না, আমি সেটাও বলি না। একটা মূর্তি, সাপোজ তোমার মূর্তি, তুমি হুম শাহ মোহাম্মদ এলমলেকে, রাইট তোমার একটা মূর্তি তোমার আত্মীয় স্বজন বানাইছে, তোমাকে ভালোবাসা বানাইছে, তোমার রাইট কিছু কাজের জন্য বানাইছে, রাইট সেখানে তো প্রস্তাব করার অধিকার আমার নাই। রাইট, ওইটাই আমি বলতেছি, আমার আমি ওই তোমাকে কথাটাই ঘৃণা বলতেছি। করতে পারি, হুম আমি তোমাকে ঘৃণা করতে পারি, কিন্তু আমি তোমার মাথার উপরে উঠে যদি প্রস্তাব করি, এটা ক্রাইম। রাইট রাইট, এটার সে তো বিরুদ্ধে অবশ্যই। অ্যাকশন নিতে হবে। তাইলে হুম তুমি যদি এটার বিরুদ্ধে অ্যাকশন না নাও, তাইলে তো তুমি নিরপেক্ষ না, তুমি না তো না তাকে রাইট সাপোর্ট করতেছো, রাইট রাইট তুমি তো তাকে, তাইলে তোমার মানসিক উন্নয়ন কি হলো? তাইলে তোমার না, চেঞ্জ চেঞ্জটা কি এখানে আসলো? কিছু প্রবলেম তুমি আছে আসলে। ওরা তো তরুণরা তো এত ম্যাচিউরড, আসলে ওরা অনেক ম্যাচিউরড, কিন্তু তারপরেও ওরা তো এখন একটা অস্থির অবস্থায় আছে। কেবল এত বড় একটা মনে করো যে বিপ্লব করছে, লক্ষ লক্ষ মানুষের উত্তর দিতে হয়। ঠিক আছে, তাইলে আওয়ামী লীগের তো হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে কেস কি হইতেছে, এই অস্থিরতার মধ্যে তো এটা এরা ছাড় এমন না, পাইতেছে না। হ্যাঁ ওকে, আওয়ামী লীগের যে কেসগুলা, এটা এমন না, আমার মনে হয় না যে কোনো কোনো উপদেষ্টা ডাইরেক্ট অর্ডার দিয়ে দিছে এই সব আওয়ামী লীগের বিরুদ্ধে কেস লাগাই দাও। ব্যাপারটা কিন্তু এরকম নাও না হইতে না পারে। না, আমি সেখানেই আমার কথা, যে যে যদি এর বিরুদ্ধে দুই একটা লাইট দেখতাম যে না, অমুক জায়গায় শেখ মুজিবের মাথার উপরে প্রস্তাব করার জন্য 20 জনের নামে কেস করা হচ্ছে, রাইট রাইট, অন্তত বাস। একটা আমি কমেন্ট তো আসার আওয়ামী লীগ দরকার ছিল। বিএনপি দরকার নাই, না না রাইট আওয়ামী রাইট, লীগ আমার বিএনপির দরকার হ্যাঁ নাই, হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে অন্তত শেখ হাসিনা আওয়ামী লীগ না, এখানে শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনার নামে কেস হবে। ফখরুল ইসলাম বইটা আলমগীর অন্যায় করছে, তার নামে কেস হবে। সে বিএনপি রাইট কিনা আওয়ামী লীগ রাইট কিনা সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। রাইট। এখন তুমি যদি একপাক্ষিক ভাবে এদেরকে ইয়ে করো, তো এটা যে একটা জলজ্যান্ত, যেখানে তোমার ভিডিও ক্লিপ আছে, যেখানে তুমি দেখতেছো, তাকে তার নামে কেস না করো, তাহলে তো এটা দোস্ত আসলেই এটা রাইট, এই বিষয়ে আমি মানে মন্তব্য বৈষম্য করতে বিরোধী চাই। হইলো না। হ্যাঁ, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই, সেটা হলো হুম, সর্বপ্রথম যে কোনো মূর্তি বলো, যে কোনো ভাস্কর্য বলো, বা যে কোনো ব্যক্তি বলো বলো, তার হুম, কেউ যদি ক্রাইম করে, কেউ যদি হুম, দুর্নীতি করে অথবা অন্যায় করে, তার বিচার হবে। বিচারের আগে কোনো প্রকার কোনো শাস্তির বিধান এই দুনিয়াতে এমন কোনো আইন নাই যে বিচারের আগে না, তাকে মেরে ফেলা। একজন হুম, ধর্ষক বা একজন খুনিকেও হুম, কোর্টে যতক্ষণ পর্যন্ত খুন প্রমাণ না হবে তার আগে কেউ তাকে মেরে ফেলতে পারবে না বা কোনো করতে পারবে না। তো এখন বাংলাদেশে এই এত বড় বড় মনে করো যে সুন্দর সুন্দর যে ডায়লগ, এই নতুন নতুন তারুণ্য, ওরা যেই তরুণ সমাজ যত সুন্দর সুন্দর কথা বলেছে, কাজ করেছে, তো তার মধ্যে এই বিপ্লব পরবর্তী সময়ের যে ঘটনা, যে কয়েকটা উদাহরণ তুমি বললা, এক নাম্বার হলো বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করা, ভিডিওটা আমি নিজে দেখছি। দুই নাম্বার হলো বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেয়া। তিন নাম্বার হলো যে যখন কাদের সিদ্দিকী বা আরো দু একজন ভক্ত
যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর ভক্ত, তারা ওইখানে পরিদর্শনে যাওয়ার পরেও তাদের উপর অ্যাটাক করা, এই বিষয়গুলা আমার কাছে খুবই মনে হয়েছে যে এই এই এখন অস্থায়ী যে সরকার, তারা, অথবা এই উপদেষ্টাদের কথাই বলি, কারণ উপদেষ্টার মধ্যে সবাই আছে, সিভিল লোকও আছে, আবার এই ছাত্রদের লোকও আছে। তো যেহেতু উপদেষ্টা সবাই এর মধ্যে ইনক্লুডেড, তো এই উপদেষ্টা, উপদেষ্টা মানে এখন তারাই তো মিনিস্টার বা তারাই মন্ত্রী, ঠিক না, একই কথা, মানে তারাই ডিসিশন মেকার। তো তারা কোনো একটা মন্তব্য করে নাই, তারা মানুষের কাছে একটা সরি বলে নাই, মেসেজ দেয় নাই। অথবা একটা হুম। কোনো মেসেজ দেয় নাই, কোনো প্রকার কোনো হুম। মেসেজ দেয় নাই। হুম। আর তারা জানে যে প্রথম দিন যেদিন আগুনে পোড়ানো হয়েছে, তারপরের দিনই তো ওইখানে তোমার আইন শৃঙ্খলা বাহিনী অথবা ওইটা প্রোটেক্ট করার ব্যবস্থা করা উচিত, অথবা ছাত্ররা যারা বড় বড় বুলি আওড়াইতেছে তাদেরও কিন্তু এই সেনসিটিভ জিনিসগুলা আগে যে গার্ড দেওয়া উচিত, যাতে কেউ এই ধরনের কাজ করে মানুষের, মানে সমাজ, ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুই দুইটা ইমেজই যেন নষ্ট না করে যে বাংলাদেশের মানুষ এই করতেছে। ফর এক্সাম্পল, সবচেয়ে জঘন্য হয়েছে গণভবন ভবনে ঢুইকা মনে করো যে একজন শাড়ি সব পছন্দ লুটপাট করতেছে, করা। হ্যাঁ, হ্যাঁ, কে কোন হ্যাঁ, শাড়ি হ্যাঁ, নিব, হ্যাঁ, 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 তারপরে হ্যাঁ। তোমার মাছ মাংস, হ্যাঁ, ফ্রিজটা হুম। পর্যন্ত কান্দে করে হুম। নিয়ে আসা শুরু করছে, হুম। এনিওয়ে হুম। এগুলা। হুম। আর হুম। সেকেন্ড, আরেকটা বড় ধ্বংসযজ্ঞ হয়েছে প্রাইম মিনিস্টার অফিসে। তো প্রাইম হুম। মিনিস্টার অফিসে, মানে সাধারণ পাবলিক যে ধ্বংসযজ্ঞ করা, একটা প্রাইম মিনিস্টারের অফিসে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ডকুমেন্টেশন থাকে বা কাজকর্ম এগ্রিমেন্ট, যেটা আমাদেরই ভবিষ্যতে কাজে লাগবে। তো এখন সেইটা যদি মানুষ এইভাবে, কোনো একটা লোক, সেনাবাহিনী বলো, উপদেষ্টা বলো, ছাত্র সমন্বয়ক বলো, কেউ এটা নিয়ে কোনো কথা বলে নাই, এটাকে প্রতিরোধ করার মতো কোনো প্রকার কোনো শব্দ আমি শুনি নাই। তাই তো নেই, রাইট। আমার কথা হলো কি, যে এইটা আসলে এবং এইটা তারা জাস্টিফাই করছে এইভাবে যে কয়েকদিন আগে আমি একজন সমন্বয়কের ইন্টারভিউ দেখলাম, তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে 15ই আগস্ট ছুটি এবং জাতির জনকের বিষয়টা, ছুটি নিয়ে। তো ওইখানে যখন সে বক্তব্যটা দিছে, তখনই তাদের এই যে সেন্টিমেন্টটা, এটা মানে প্রমাণিত হয়ে গেছে যে তাদের চিন্তা ভাবনাটা কি। তো তাদের যে চিন্তা ভাবনা সেটা আগে বলে নেই, তারপরে ইয়া বলি। তাদের চিন্তা ভাবনা হলো, সে যুক্তি দেখাচ্ছে যে এখন এই বিপ্লবের পরে অনেক আওয়ামী লীগ নেতা পলাইছে, অনেক আওয়ামী লীগ নেতাকে মারা হয়েছে বা তারা দুর্নীতি করছে, তারা পলাইছে। এখন বা তারা তারা মারা গেছে, তাদেরকে মারা হয়েছে, মারা গেছে, বা অনেক সন্ত্রাসী মারা গেছে। তাদের জন্য কি এখন আমরা শোক দিবস করব? হুম তো এখন সে বঙ্গবন্ধু যে সপরিবারে নিহত হয়েছে, সেইটার সাথে তারা এই বিপ্লবে আওয়ামী লীগ নেতারা যারা নিহত হয়েছে বা অনেক মানুষ মারা গেছে, তাদের তুলনা করতেছে। হুম তো সে বলতেছে, যেহেতু এখনকার, এখন যারা এই বিপ্লবে আওয়ামী লীগ নেতা বা যারা এই নিহত হয়েছে, অন্যান্য অনেকে নিহত হয়েছে, তো বা ছাত্রদের কথা হয়তো বলছে, আমি এক্স্যাক্টলি কথাটা কোড বাই কোড বলতে পারছি না, তবে সে এটাই মিন করতেছে যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, এখন তাদের, না, এটা আমার মনে হয় আন্দোলনের কথা, শহীদদের কথা বলে নাই, সে বলছে যে যারা আওয়ামী লীগের যারা খুন হয়েছে আর কি। তো বলতেছে যে এরা যারা খুন হয়েছে, এদের জন্য যদি, এখন কি আমরা একটা শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করব? না, সেটা করব না। তো সেটা যদি না করে থাকি, তাহলে বঙ্গবন্ধু খুন হয়েছে, তার জন্য আমাদের রাষ্ট্রীয় দিবস পালন করতে হবে কেন? এবং সে এটার বিপক্ষে। তো এখন আমার যে মতামত সেটা হলো যে বঙ্গবন্ধু মানেই আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু মানেই শেখ হাসিনা না, বা শেখ হাসিনার যে এই বিগত 10 বছর 15 বছর ক্ষমতা চালাচ্ছে, আমি সেটাকে মিন করতেছি। যে সেটা না, কখনোই না। কারণ বঙ্গবন্ধু সে যতদিন পর্যন্ত ছিল, ততদিন পর্যন্তই তিনি তার কর্ম, এবং তার ততদিন পর্যন্তই তিনি তাকে আমরা সেভাবে দেখব। বঙ্গবন্ধুর পরে তার সন্তান সন্ততি অথবা তার দেশ কেমনে চলছে, কে কি করছে, সেটার দায়ভার তো আর তাকে কোনোদিনও নেওয়া তার হবে না, না, রাইট। দেয়া যাবে না। হুম। কারণ এখন হুম। তোমার সন্তান, তুমি মারা যাওয়ার পরে তোমার যা যা করবে সারা জীবন, কি তুমি তার বহন করবা? করবা না। না, তো প্রশ্ন এটা। এখন, তো সেই জন্য
বঙ্গবন্ধু অনেক যত বিতর্কেই থাক, শুধুমাত্র বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু বলো, তার সাথে আরো যারা ছিল, স্বাধীনতার সময় যারা দেশের জন্য জীবন দিছে বা তার দেশের জন্য করছে, যাদের ভূমিকায় দেশটা স্বাধীন হয়েছে, তাদের সবাইকে আমার মতে মনে হয় অবশ্যই তাদের সম্মান করা উচিত। ঠিক যেমনই এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, তাদেরকেও তো আমাদের সম্মান করা উচিত। তারাই তো বলতেছে অবশ্যই। আবু আবু হুম, সাইদের নামে গেট করা হুম, উচিত, আবু সাইদের নামে এই হুম, করা উচিত। অবশ্যই হুম, আমরা এক হুম, পায়ে খেয়াল এই হুম, সেটা সমর্থন করি। তো এই হুম, বিপ্লবে শহীদ হয়ে যদি তার জন্য, আবু সাইদদের জন্য আমরা একটা কিছু করতে পারি বা একটা সম্মান হুম, জানাতে পারি, তাহলে হুম। তাহলে মুক্তিযুদ্ধের সময় একাত্তরের শহীদ, হ্যাঁ, হ্যাঁ, শহীদদের জন্য কেন পারবো না? আর সেটা তো তাইলে হ্যাঁ, কেমনে, তাহলে তো অবশ্যই। দুইটা দুই রকম হয়ে গেল, তাহলে তো হ্যাঁ, দুইটা হ্যাঁ, দুই চোখ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হ্যাঁ, যদি মনে করি বা আজকালকার তরুণরা যদি মনে করে যে মুক্তিযুদ্ধের গুল্লি মারি, হ্যাঁ, তাহলে তো আজ হুম, থেকে হুম, 20 বছর পরে সবাই বলবে এই বিপ্লবের, বলতেও পারে যে এই বিপ্লবের হুম, গুল্লি মারি। হ্যাঁ, বা অবশ্যই। এই যারা হুম, শহীদ হয়েছে তাতে কি হয়েছে, তাদের কি হুম, সারা জীবন দেখতে হ্যাঁ, হবে? হুম, তো এটা তো হ্যাঁ, আসলে হইতে পারে না। তো এখন এই হুম, বিষয়গুলো হয়েছে কি, বাংলাদেশের সবচেয়ে অভাব হলো এই বিতর্ক। বাংলাদেশের সবচেয়ে বড় যে অভাব সেটা হলো বাংলাদেশের মানুষ বিতর্ক করে টেলিভিশনে, মানে পপুলার হওয়ার জন্য। কিন্তু রাজনৈতিক নেতারা বা ডিসিশন মেকাররা সামনে সামনে বসে যে একজন আরেকজনের কথা বা যে কোনো একটা পয়েন্ট যুক্তি দিয়ে তারা তর্ক বিতর্ক করবে, এবং এই কালচারটা বাংলাদেশে নাই, এবং এই কালচারটা হুম, বাংলাদেশের সংসদেও নাই। মনে করো হুম, সুইডেনের সংসদে কি আলাপ আলোচনা হয়, সুইডেনের সংসদে সরাসরি যার যার মতো যে কোনো একটা ভিউ নিয়ে যার যার ভিউটা প্রেজেন্ট করে, তথ্য উপাত্ত সহকারে সে প্রেজেন্ট করে। আবার অন্য সবাই সেটাকে ক্রিটিসাইজ করে এবং সেটার এগেইনস্টে কোনো ইয়ে আছে কিনা। তো এই করতে 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 এক পর্যায়ে যায় কোনো একটা বিষয় আস্তে 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 সেটাকে রেকটিফাই করতে করতে চেঞ্জ করতে করতে তারপরে যায় তার একটা বিষয়ে সম্মতি প্রদান করে বা একমত হয়। তো এরকম কালচার তো এই দেশে নাই, একমত হয়। হুম, আমাদের দেশে নাই। হুম, হুম, তো এই জন্য এই প্রবলেমটা হবে, তো এটা খুবই দুঃখজনক যে এই আর আর তবে এই আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে এগুলা অ্যাক্টিভিটিতে, যে উপদেষ্টারা আসলে ছাত্রদের কাছে জিম্মি। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এটাও মনে হচ্ছে। এবং সেটার প্রথম বলি তো তোমার ওই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ ছেড়ে দেওয়া লাগলো। হুম। ঠিক আছে, হুম। তাইলে হ্যাঁ। এখানে সে আচ্ছা, তার স্বরাষ্ট্র মতামত সে উপদেষ্টা তার মতো আওয়ামী করে। লীগের কথা বলছে, হুম, এখানে আওয়ামী লীগ বলে হুম, বড় কথা না। আমার কথা হলো যে হুম, কোনো দলের কথা হইলে সে একই কথা বলতো, যে সে কোনো একই কথা দলের কথা বলতো, হলে রাইট। একই কথা বলতো হ্যাঁ, যে হ্যাঁ, একটা হ্যাঁ, রাজনৈতিক দল, তারা একটা বড় হ্যাঁ, পার্টিসিপেন্ট, একটা হ্যাঁ, জনগোষ্ঠীর, হ্যাঁ, তাদের একটা বড় হ্যাঁ, ইয়া আছে, হ্যাঁ, অংশগ্রহণ আছে। হ্যাঁ, তারা যদি হ্যাঁ, নির্বাচনে আসতে চায় আসবে, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, তারা আসলে কি হ্যাঁ, রেজাল্ট হবে কি হবে না, জনগণ তাদের মানবে কি মানবে না, এটা জনগণের ব্যাপার। হ্যাঁ, তো হ্যাঁ, এইটা তো তারা এইভাবে ডাইরেক্টলি সে বলতে পারে না যে না আমি চাই না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমি চাই না যে তারা কেউ দেশেই ফিরে আসুক। এটা কি কেউ না, বলবে? তাইলেই বরং সেটা তোমার অসাম্যবাদ হইতো, সাম্যবাদ অসম্ভব হইতো না হতো, তাইলে। রাইট। তো ঠিক দেখো আছে। এইখানে শুধুমাত্র মিডিয়ার এবং প্রোপাগান্ডা, এই বিষয়গুলা কি হুম, কোনো একসাথে বসে তো ডিসিশন নেওয়া হয় নাই, জনগণের সাথে হুম, বসে তো তারা মিটিং করে নাই। তারা কি হয়েছে, মিডিয়াতে এই বিষয়টা মানে প্রোপাগান্ডা হিসেবে আসছে, তারা সাথে সাথে ডিসিশন নিয়ে, সরকারের মধ্যে ডিসিশন নিয়ে সরকারের উপদেষ্টা চেঞ্জ করে ফেলছে। তো এখন মিডিয়ার কোনো কথায় যদি সরকারের উপদেষ্টাদের মধ্যে এফেক্ট পড়ে, তাহলে তো এখানে হুম, মনে করো যে এই এই প্রসেস তো ভঙ্গুর। এটা তো কোনো হ্যাঁ, আহ, হ্যাঁ, এটাতে কোনো মানে না, ভালো ফল আশা স্টেবল করা যায় কিছু না। না, স্টেবল কিছু না, হ্যাঁ, হ্যাঁ, স্টেবল কিছু না, সাস্টেনেবল রাইট। হবে না। হুম। হ্যাঁ, রাইট, রাইট, আর রাইট, আরেকটা রাইট। পয়েন্ট হলো আমার, যে তুমি দেখো যদি ছাত্রদের কাছে সবাই জিম্মি না হতো, তাহলে হুম, হুম, ছাত্ররা এভাবে মানে ঔদ্ধত্য দেখায় বলতে পারে না যে উপদেষ্টাদের মধ্যে আমরা যাদের সিলেক্ট করব তাদেরকেই রাখতে হবে। বুঝো, তারা কিন্তু অলরেডি প্রথমেই ডিমান্ড দিয়ে দিচ্ছে। তারা বলতে পারতো যে আমাদের মধ্য থেকে একজনকে রাখতে হবে, এটা হুম, কিন্তু তারা বলে না। তারা বলছে তারা যেটা সিলেক্ট করবে সেটাই রাখতে হবে, নাম্বার ওয়ান। হুম, নাম্বার টু হলো প্রথম দিন থেকে তারা অলরেডি নিজেরা উপদেষ্টা হয়ে নিচ্ছে যে আমরা দুইজন অলরেডি নিয়ে হুম, নিচ্ছি পদ। হুম, হুম, এটা কিন্তু এভাবে করতে পারতো যে প্রথমে একটা প্যানেল, উপদেষ্টাদের প্যানেল যখন লিস্টেড হয়েছে, তখন এটা যখন এক্সিকিউট তারা যখন আম, ক্ষমতা গ্রহণ করবে,
তারপরে তারা একটা পরামর্শ দিতে পারতো জাতিকে, যে এটা হুম, একটা বৈপ্লবিক একটা মানে একটা একটা বৈপ্লবিক একটা পরিবর্তনের মাধ্যমে এদেশে এরকম একটা কিছু হয়েছে যেটার হুম, আম, যেটার আসলে অবদান ওদের। তো আমরা চাই হুম। ওদের পক্ষ থেকে আমরা এক দুজনকে একজন আসুক, উপদেষ্টাতে হ্যাঁ এক আসুক, দুজন আসুক, রাইট। অথবা ওদের একটা টিম হুম, তারা উপদেষ্টাদের হুম, সাপোর্টার হিসেবে রাখতে পারে, অ্যাসিস্টিং হিসেবে। রাইট, হ্যাঁ, রাইট। তাদের হুম, হুম, কার্যালয়, যে তোমরা আমাদের হুম, হেল্প করো। ফর এক্সাম্পল মনে হুম, করো যে এখন একজন উপদেষ্টা তো সারাদিন টেবিলের দ্বারা কাগজপত্র ঘাটা, এই করা এই করা, এভাবে সম্ভব না। সে কি করবে? হুম। সে সবাইকে ইনস্ট্রাকশন দেবে, এই তুমি এটা করো, এই তুমি এটা করো, এটা করছো কি না, এই তো করবে। তো সেই ক্ষেত্রে ওই টিমে তাদেরকে তারা রাখতে পারতো। হুম, তো sorry, এই জন্যই আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ছাত্রদের কাছে এরা জিম্মি। হুম। তাহলে এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে তো তোমার এক স্বৈরাচার পতন হয়ে আরেক স্বৈরাচারের বীজ বপন করা হয়েছে, এটা তো আহ, আচ্ছা, এখানে আমার একটা এক ইয়া আছে। ধরনের বলা। হ্যাঁ, বুঝতে পারছি, এটা বলাই যায়, কিন্তু আমার অভিমত হলো কি যে যদি এটা এটা নাও হতে পারে, এটা বরঞ্চ ভালো হইতে পারে। সেটা কিরকম? যে যখন সবাই খারাপ, সবাই, মানে সবাই না, মানে বেশিরভাগ যখন মনে করো যে প্রশ্নবোধক, এবং বেশিরভাগ যেমন সন্দেহপ্রবণ, এবং বেশিরভাগকে আমরা বিশ্বাস করি না, তখন কি হলো? তখন এক দুইজন যারা ভালো আছে বা যারা মনে করে যে তারা দেশের জন্য জীবন দেবে এবং দেশের জন্য করবে, তারা জোর করা হইলো যেভাবেই হোক তারা ওইখানে স্থান নিয়ে তারপরে তাদেরকে কন্ট্রোল করতে হবে। তো এই দৃষ্টিতে যদি এটা এরকম হয়ে থাকে যে তারা বদ্ধপরিকর এবং তারা আসলেই মানে মানে জীবনকে স্যাক্রিফাইস করবে দেশের জন্য, তাহলে তারা বদ্ধপরিকর হয়ে যদি তারা এরকম জোর করেও যদি তারা ইয়াতে থাকতে চায়, মানে ক্ষমতায় থেকে তারপরে পরিবর্তন করতে চায়, আমার মনে হয় সেটা ভালো হইতে পারে আর কি। আর না অবশ্যই ঠিক খারাপ তো আছে, হইতেই পারে, খারাপ তো হইতেই পারে। হ্যাঁ, না 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 ঠিক আছে, কিন্তু মানে আমরা যতটুকু দেখছি, মানে এই 10-12 দিনে যে ধারাবাহিকতা আমরা দেখলাম, তাদের কাজের যে পরিধি দেখলাম, তাদের যে কথা বলার স্টাইল, তাদের যে তাতে আসলে এখনই বলা যায় না যে তাদের ইয়েটা কি, ভিউটা কি, ঠিক আছে। রাইট, রাইট, কারণ হ্যাঁ। আমি আমি যে বিষয়টা বললাম যে ওরা যদি একজনও একটু বক্তব্যতে বলতো যে আহ, আমরা মানসিকভাবে এখনো অনেক দুর্বল, আমাদের মনুষ্যত্বতা এখনো মানসিক পর্যায়ে যায় নাই, আমাদের হুম। এই যে যে যতগুলি অপকর্ম হয়েছে এটা আপনারা ঠিক করেন নাই, বা তোমরা ঠিক রাইট, করো নাই, রাইট, রাইট। তোমরা তোমরা এর থেকে বেরোয় আসো, নাইলে ভবিষ্যতে তোমাদের একটা বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে। যদি আমরা এই ধরনের কিছু পজিটিভ কথা, মানে আওয়ামী লীগ মানেই যে তোমার স্বৈরাচার, আওয়ামী লীগ মানেই যে অন্যায় করে, তা তো না, না, তাই না? সেটা বরঞ্চ আওয়ামী লীগে উল্টা, ভালো লোক কারণ আছে না। যারা খারাপ কাজ করছে তারা তো আওয়ামী লীগের অংশ হইতে পারে না। তারা উপরে আওয়ামী লীগের হ্যাঁ, লেবাস লাগাইছে, কিন্তু তারা তো হ্যাঁ, আওয়ামী লীগ হ্যাঁ, হইতে হ্যাঁ, পারে না। রাইট। কারণ হ্যাঁ, কোনো হ্যাঁ, দলেই, হ্যাঁ। আওয়ামী লীগ হোক বিএনপি হোক, কোনো দলেরই, হুম, যেমন ফর এক্সাম্পল হুম, যে কোনো ধর্মের কথাই বলো, যে কোনো ধর্মগ্রন্থই হুম। খারাপ কাজকে পারমিশন দেয় নাই। তো কোনো না, দলেরই কোনো নীতিতে নাই যে তোমরা চাঁদাবাজি করবা, তোমরা অন্য হুম, দলকে গুম খুন করবা, এগুলো কোনো দলের নীতিমালাতে নাই। হুম, তো তুমি যদি আওয়ামী লীগকে সাপোর্ট করো, দল করো, দলের নীতিমালা ফলো করো এবং দলের এই চেতনাকে ধারণ করো, কোনো দলেই তো বলতেছে না যে তুমি তোমার ইচ্ছা মতো সাইনবোর্ড লাগায় জায়গা দখল করবা, তা তো বলতেছে না। হুম। তাহলে তো না, যারা যারা এগুলা করছে তারা তো আসলে এই দলের মানতেছে না, তার মানে তারা না ফলো করতেছে দলকে না, বরং কুলুষিত করার চেষ্টা করছে কলুষিত তারা। করতেছে। রাইট, তো তারা তো এই হুম, দলের হইতেই পারে না, তারা তো আর এই সেটাই, দলের তার মানে তারা হলো ব্যক্তিগতভাবে দোষী। ব্যক্তিগত, তো হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমার সুযোগ কথা হলো সন্ধানী যে, আর কি। হ্যাঁ আমার কথা হলো যে, হ্যাঁ ছাত্রদের এটা ঠিক আছে, কিন্তু ছাত্রদেরকে তো তাদের একটা মানে বয়স অনুযায়ী তাদের ভদ্রতা শেখা, তাদের ভিতরে মনুষ্যত্বতা আনা, এই বিষয়গুলিও তো জরুরি, ঠিক আছে। না, তো আমি তো সেই অবশ্যই, বিষয়, অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, এটা খুবই হ্যাঁ রাইট, রাইট। একটা দেশ তুমি ভালো করতে চাচ্ছ, তাইলে দেশের তো তৃণমূল থেকে আগে ভালো হইতে হবে, দেশের সবাইকে তো আগে ভালো হইতে হবে। অপকর্ম যে তুমি শুধু চাঁদাবাজি করলা, তুমি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন করলা, তুমি জোর জোর করে জায়গা দখল করলা, এইটা যতখানি অপরাধ, তুমি বেয়াদবি করলা একজন মুরব্বীর সাথে, একজন মুরব্বীকে তুমি মূল্যায়ন করলা না, এটাও তো ওই ধরনেরই অপরাধ, তাই না? হ্যাঁ, তাইলে অবশ্যই তো এই ক্ষেত্রে ওদের তো হ্যাঁ, চেইন অফ কমান্ডে অনেক প্রবলেম আছে। তো আমার মনে হয় হ্যাঁ, শুরুতেই যেদিন বৈপ্লবিক সরকার ক্ষমতা গ্রহণ করলো, আমার মনে হয় ওই দিন হুম, থেকেই ওদেরকে
ওদের উচিত ছিল, বা যারা উপদেষ্টা আছে, যারা ডিসিশন মেকার আছে, ওদের অন্তত এই ছাত্রদের একটা ইনস্ট্রাকশন দেওয়ার দরকার ছিল, যে তোমরা এক কাজ করো, হুম ঠিক আছে, তোমরা সবাই মিলে দেশটাকে ইয়া করছো, রক্ষা করছো, তোমরা একটা কমিটি গঠন করে একটা নেটওয়ার্ক মেনটেন করো, যাতে একটা মেসেজ তোমাদেরকে দিলে সবাই তোমরা সেটা পাও। ফর এক্সাম্পল, মানে মনে করো যে কোনো এক জায়গায় ভাঙচুর, কোনো একটা ছাত্র, এখানে তো অনেকেই নিজের ছাত্রত্বর মিস ইউজ করতেছে, ঠিক না? সবাই যে হুম মানে গণ অভ্যুত্থানের ছাত্রদের যে মেন্টালিটি, তাদের যে ধারা বা তাদের যে বৈশিষ্ট্য বা তাদের যে চিন্তা ভাবনা, সবাই যে সেই হুম চিন্তায় কাজ করছে তা তো না। কারণ এই ছাত্রদের হুম মধ্যেই অনেকেই তো, এখন এই যে তুমি ওই যে মেয়েটার কথা দেখো, যে ধর্ষকদের নিয়ে আর্মির সাথে যেই তর্কতার্কি করলো, হুম তো এখন ও তো জোর করে ওর রাইট ইচ্ছা করে ছাত্রের এই যে এটা, এই পরিস্থিতির সে মিস ইউজ করতেছে। হ্যাঁ, হুম হুম পরিস্থিতিকে এরকম ভাবে যদি ছাত্ররা এখন মিস ইউজ করে, মানে যে কোনো নিজেদের বৈশিষ্ট্য তারা উদ্ধার করতে, মানে আদায় করতে গিয়ে যদি তাদের এই এই দলীয় ইয়াটাকে, মানে এই সাধারণ ছাত্র ফোরামের যে ইয়াটা, মানে স্লোগানটা, এটা নিয়ে যদি স্লোগান দিয়ে তারা দখল করা শুরু করে, তাহলে তো এটা অবশ্যই অন্যায় আর শঙ্কার বিষয়। শঙ্কার অবশ্যই। বিষয়। এবং এটাই হুম কিন্তু তাদের উচিত ছিল প্রথম থেকেই, যেটাকে একটা হুম স্ট্রাকচার করা, যে তোমরা হুম ইন্টারভিউ নিয়ে এই কয়েকজন সমন্বয় আছো, ওকে, ভালো কথা, তোমরা এক কাজ করো, তোমাদের যে নীতিমালাগুলো এগুলো তোমরা ঠিক করো, যে তোমাদের মেন্টালিটিটা কি, তোমরা কি চাও, তোমরা কি স্বাধীনতার পক্ষে, ফর এক্সাম্পল, স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, তোমরা কি এই ধর্মনিরপেক্ষতা চাও না না চাও, তোমরা কি ধর্মের রাজনীতিতে ধর্ম চাও কি না চাও, কথার কথা, মানে মানুষের তো হুম। একটা মানে নীতিমালা এরকম কিছু থাকে, নীতিমালা। হ্যাঁ, কিছু অবশ্যই। নীতিমালা হুম থাকে। তো এখন হুম তোমরা নীতিমালাটা 2 দিনের মধ্যে আমাদেরকে নীতিমালা সাবমিট করো, সাবমিট করে এই হুম নীতিমালা অনুযায়ী তোমরা এই 10 জন আছো, সারা বাংলাদেশে উপজেলা পর্যন্ত মানে প্রতিনিধি ঠিক করে ফেলো কারা কারা, যাতে তোমাদেরকে যখন আমরা একটা ইনস্ট্রাকশন দিব, প্রত্যেকটা প্রতিনিধির কাছে যেন সেই ইনস্ট্রাকশনটা পৌঁছায় যায়, সে অনুযায়ী যেন তারা কাজ করে। যেমন কোনো জায়গায় হুম যদি মনে করো যে এরকম অন্যায় হইতেছে, তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলে জানি তোমরা সেই অনুযায়ী সেখানে যে সেই ইয়াটা করতে পারো, ইমেজটা ধরে রাখতে পারো, যে আমরা চাচ্ছি না এখন কোনো বিএনপি সাইনবোর্ড লাগায় ফয়দা নেবে, তো ঠিক আছে, আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব, তোমরা সেই অনুযায়ী সেটাকে প্রোটেক্ট করবা। এরকম একটা ইনস্ট্রাকশন প্রথম দিনই দরকার ছিল। এই যেহেতু ছাত্রদেরকে এখন ইয়া করা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না, ছাত্রদের কিন্তু এখন হুম, কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ আর্মি না। নিজেও ভয়ে আছে, আর্মি না, যে কেউ, তোমার বাংলাদেশের এখন মনে করো যে ব্যুরোক্রেট যারা আছে, এবং আর্মি বলো, তারপর মন্ত্রী মিনিস্টার বলো অথবা সচিব বলো, বা যারা ব্যুরোক্রেট আছে অন্যান্য, সবাই কিন্তু এই ভয়ে আছে যে ছাত্রদের যে আগ্রাসন, তারা যে একসাথে এসে সবকিছু আক্রমণ করে যে সব দখল করে নেবে, এইটার ভয়ে সবাই এখনো আছে। এবং এই জন্যই কিন্তু কেউ ওইরকম ভাবে শক্তভাবে কেউ কোনো ডিসিশন নিতে পারতেছে না। Right. আমার যেটা তো মনে হয়, আমার এইটাই যে, ব্যক্তিগত ইয়ে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিক আছে। এখন এই ভয়টা তো বাংলাদেশে এখন সবারই আছে, যে কোন কথাটা রাস্তায় যে বলবে। আমি তোমাকে বললাম যে বাক স্বাধীনতা, এখন বাক স্বাধীনতা তো আগে একটা পক্ষ, আওয়ামী লীগ, তার প্রশাসন দিয়ে রোধ করতো, সাপোজ প্রশাসন দিয়ে তারা রোধ করতো। এখন তো তোমার রাস্তায় বেরোয় যে ছোট ছোট বাচ্চারা আছে, যাদেরকে আমি একটা উপদেশ দিতে যাব, হুম। সেখানেও আমার বাক স্বাধীনতা নাই। যে নাই আমি নাই কি রাইট। বললাম, ওরা রাগ হয়ে গেল। আমি দেখলাম যে ওদেরকে ভালো কথা বলতে গেছি, ওরা এটাকে খারাপ ভাবে নিয়ে আমার উপরে চড়াও হয়ে গেল। চড়াও হলে তো শুধু ওইখানে আমি চড়াও dead। না, হ্যাঁ, চড়াও হইলে তো চড়াও হ্যাঁ একবারে উপরে হ্যাঁ, উঠে ওইখানে আমি একবারে ডেট। হ্যাঁ দলদান হ্যাঁ, মিশে যাবো। ওইখানে আমি ডেট। হুম তাইলে হুম। এখন বাক স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল এক রকমের, ইয়ে যে তোমাকে কেস করে হয়তো পুলিশ দিয়ে থানায় নিয়ে 5 দিন আটকায় রাখবো, গুম এটা করে এক উঠে নিয়ে ধরনের। যেত, আর হ্যাঁ। এখন হুম। তো তুমি তুমি জীবনই তোমার ইয়ে নাই, এবং এর কোনো বিচার নাই। এখন এই বিষয়টা এইটা আরো বেশি হয়ে গেল এটা না। ভয়ঙ্কর, তো এটা এখন সমাজের এই জন্য বিষয়, খুব ভয়ঙ্কর। এটা বেশি, যে হ্যাঁ জিনিসটা অবশ্যই হয়েছে, ভয়ঙ্কর। তুই চিন্তা কর, যে হুম এই যে এই মেয়েটা, ছাত্রীটা এই থানায় হুম গিয়ে ওরা যেই ডায়লগ হুম এবং যে ধরনের ব্যবহার এবং যে ধরনের আচার ব্যবহার সরকারি অফিসারদের সামনে করছে এবং হুম মুরব্বীদের সামনে করছে, যে তোমার মনে করো ধর্ষণ, ওরে পাঠায় বাইর করে দাও, ওরে আমরা 10 মিনিট আগে সাইজ শুয়োর। করবো, হুম, হ্যাঁ, হ্যান ত্যান। তারপরে হুম হুম কি শক্ত কি শক্ত না, তোমার এটা তুমি এই তুমি যদি এটাকে মানে কন্ট্রোল না করতে পারো, তাহলে আইসো কেন মদ খাইতে, এই সেই হুম ইত্যাদি হুম ইত্যাদি হাবিজাবি হুম যে হুম ধরনের হুম স্ল্যাং কথাবার্তা, মানে হুম যেগুলা হুম কথা আমরা
আমাদের মুরব্বীদের সামনে উচ্চারণ করতে পারি না, এই ধরনের হুম, হুম, কথাবার্তা কোনো মেয়ে মানুষের মুখ থেকে আমরা অন্তত এক্সপেক্ট করি না। তো এরপরেও রাইট। হুম, এটা কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না। তাকে আমার মনে হয় বিভিন্ন ধারায় এই মেয়েটাকে অনেকভাবেই তাকে আইনের আওতায় আনা যায় এবং আনা উচিত। এবং সে ক্ষমতার অপব্যবহার করছে, এবং সে মনে করো যে তার অধিকারের অপব্যবহার করছে, সে আইনের অপব্যবহার করছে। কারণ এখানে থানা আছে, আর্মির অফিসিয়াল আছে, তারা বলতেছে যে আপনারা আইন হাতে তুলে নিতে পারেন না। এখানে আইন আছে, আইন যদি আপনি না পান, বিচার না পান, তখন এসে আপনি প্রোটেস্ট করেন। হুম, কিন্তু এখন আপনার হাতে তুলে দিব, আপনারা তারে একবার অবশ্যই। মারবেন, হুম, অথচ আপনারা নিজেরাই 2 দিন আগে যে তার সাথে মদ খাইছেন। হ্যাঁ, তো এখন হুম। এটা কেমনে হইলো? এটা হবে? আচ্ছা, গেল এই বিষয়টা, ছাত্রদের বিষয়টা গেল। এখন তোমার আসো বড়দের বিষয়, যারা হুম। বাংলাদেশের নীতি নির্ধারক, যারা যারা রাজনীতি করে। এখন আমি যে বিষয়টা তোমার সাথে আগেই বলছিলাম, যে এদের যে এই যে ধৈর্য ধৈর্য এক একজনের নামে, হাসিনার নামে 1000টা কেস দিল, হাসিনার নামে 1000 1 লক্ষ কেস করলো, হাসিনা দিব্যি সে ভারতে বসে রইলো, দিব্যি সে ইংল্যান্ডে বসে রইলো, 50 তার বাকি জীবনটা সে ওইদিকে সুখে শান্তিতে কাটাই দিল। এতে তার লাভ হইলো কি? একে তো বাংলাদেশের মতো এরকম ন্যাস্টিক একটা 3 নম্বর দেশে সে থাকলো না, ঠিক আছে, এইখানে একটা লাভ হলো। দ্বিতীয় লাভ হলো, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো একটা দেশে জীবনযাপন করলো, ঠিক আছে। আর এইদিকে বাংলাদেশের মানুষ পাইলো কি? যে হাসিনার নামে তো কেস অনেকগুলি দেওয়া হয়েছে, কিন্তু আদতের কি বাংলাদেশের তাতে কোনো লাভ হলো? মানে সত্যিকার অর্থে এরকম হাজার হাজার, মনে করো 17 বছর তারেক জিয়ার লন্ডনে রাখা হইলো, এতে তারেক জিয়ার কি লস হয়েছে আর বাংলাদেশের কি লাভ হয়েছে? এই বিষয় নিয়ে তুমি আসলে বলো তো। হ্যাঁ, এই বিষয়ে আমার যে মন্তব্য সেটা হলো, এটা আসলে খুবই হুম, এটা শর্ট টাইমে এটা বলা মুশকিল। মানে এটা লং পিরিয়ডের এই এফেক্ট গুলা আসলে একদিনে হয় না, এটা লং টাইম এফেক্ট। ফর এক্সাম্পল, আমরা যদি এখন তারেক জিয়াকে নিয়ে, তারেক জিয়ার ইস্যুটা নিয়ে বলি, তাকে দীর্ঘদিন বাংলাদেশের বাইরে রাখা হয়েছে। অবশ্যই আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বুঝতে পারছি যে সরকার বা গভর্নমেন্ট বা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা চায় নাই যে তারেক জিয়া দেশে থাকুক। তাকে অবশ্যই হুম। দেশে আসতে আহ, বাধা দেওয়া হয়েছে, দেওয়া হয় যাতে নাই। সে দেশে হ্যাঁ, না হ্যাঁ, আসতে পারে। আর দেশে হ্যাঁ, হ্যাঁ। আসলেও যে সে খুব একটা ভালো থাকতে পারবে সেরকম পরিস্থিতিও সে দেখে নাই। আর সে যদি বুঝতো যে এরকম সে দেশে এসে হুম, একটা কিছু করতে পারবে বা প্রবলেমে পড়বে না, তাহলে সে অবশ্যই দেশে আসতো, হুম। হয়তোবা। তো আহ, হ্যাঁ, আমার প্রশ্ন জানি এখানে না, যে হয়তোবা তাকে আসতো। বিদেশে হ্যাঁ। রাখাতে, তাকে হ্যাঁ। বিদেশে রাখাতে তার কি লস হচ্ছে? আচ্ছা, তো এখন তার লস হয়েছে কি? তাকে বিরাট কি লস শাস্তি হয়েছে। দেওয়া না, হয়েছে? তাকে বিরাট তার লস কি হয়েছে, শাস্তি কারণ দেওয়া হয়েছে? সে তার দেশকে মিস করছে, তার পরিবারকে মিস করছে, এবং সে তার সংগঠনকে মিস করছে, সে তার ক্যারিয়ারটা মিস করছে। বলতে গেলে তার পুরা জীবনই বৃথা। কারণ সে যদি একজন, মানে তারেক জিয়া বা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটা রাজনৈতিক দল, একটা আদর্শ। তোমার মনে করো যেমন শেখ হাসিনা বা শেখ হাসিনার ছেলে মেয়ে বা বঙ্গবন্ধু পরিবারের কেউ, তারা হলো একটা রাজনৈতিক দলের প্রাণ কেন্দ্র। মানে তাদেরকে কেন্দ্র করেই এই পুরা দল এবং আহ পুরা মতবাদটা মানে প্রতিষ্ঠিত হয়। তো সেই ক্ষেত্রে তারেক জিয়া এমন একজন পার্সন যে শহীদ জিয়ার আদর্শের নেক্সট উত্তরাধিকার হলো সে। তো সে যদি দেশে থেকে তার এই মতবাদ প্রচার না করতে পারে, সে যদি সংগঠন, সবচেয়ে বড় রাইট ওয়ার্ড হলো সংগঠন, তার সংগঠন যদি সে সংগঠক হিসাবে সংগঠিত না করতে পারে, তাহলে তার জীবনই আমি মনে করি বৃথা। কারণ তার জীবন তো এই জন্য না যে সে 500 কোটি টাকা নিয়ে যায় ইংল্যান্ডে বসে বসে সারা জীবন লাক্সারি লাইফ লিড করবে, ওইখানেই সে মারা যাবে বা দেশে আর আসবে না, বা মারা যাওয়ার আগের দিন দেশে আসবে। এটা তো তার জীবন হইতে পারে না। কারণ তার জীবন হবে, সে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের সাথে কাজ করবে এবং দেশকে সংগঠিত করবে। সেম সেম টু শেখ হাসিনা। তো আমি মনে করি অবশ্যই তারা অনেক কিছু লস করছে এবং তাদের সারা জীবনই বৃথা। কারণ তারা যদি দেশে না থাকতে পারে, আমার মনে হয় তাদের সারা জীবন বৃথা। না, এটা আমার এখন মতামত যদি আর কি। তোমার মনে করো, না, এখন যদি তুমি মনে করো যে সে, তার বয়স তারেক জিয়া সাপোজ 50 বা 55 বা 60, সে মনে করে 100 বছর বাঁচবে, সে আইসা বাংলাদেশে তো এখন আবার 20 বছর সে
ইচ্ছে করলে শাসন করতে পারবে। তাইলে এই 17 বছর তাকে বাইরে রেখে তার কি লস হচ্ছে? কি বড় ধরনের লস হচ্ছে? তুমি মনে করো খালেদা অবশ্যই জিয়া বাংলাদেশে ছিল, তার কি লাভ হচ্ছে বাংলাদেশে থেকে? লাভ সতেরো হয়েছে, বছর লাভ তো সে হয়েছে, লাভ জেলেই হয়েছে। ছিল, না, তার কি জেলে লাভ হচ্ছে? থাকলেও তার লাভ হয়েছে। জেলে থাকলেও তুমি এখন কি লাভ চিন্তা করো, হচ্ছে? তুমি এখন চিন্তা করো, শেখ হাসিনা নাই, পালাইছে, সারা আওয়ামী লীগ জিরো, একবারে একদিনের হুম, নিমিষে পাহাড় থেকে সমুদ্র হয়ে গেছে। হুম, আচ্ছা, আর খালেদা জিয়ার কিন্তু কিছুই হয় নাই। খালেদা জিয়া দেশে হুম, ছিল, সে দেশে জেলে ছিল, দেশে জেলে ছিল, ঠিক আছে, কষ্ট করছে, এই করছে, তো তার যে সম্মান এবং তার যে ইমেজ এবং তার হুম। যে অবস্থা, তার সে কোনো কিছু হারায় নাই। কিন্তু যারা পালাইছে, যারা দেশের বাইরে আছে, তারা অনেক কিছু হারাইছে। তাদের কোনো ওই পজিশন আর তারা সহজে ফিরে পাবে না। তাদের আবার শোনো দোস্ত, আমি বলি কি, রাজনীতিতে আসলে এই সম্মান, এই এটা বাংলাদেশের রাজনীতিতে নাই। বাংলাদেশের রাজনীতিতে যদি থাকতো, তাইলে তোমার এই তারা এত অপকর্ম করতো না। আর তারা মানুষের এই অন্তরের ভিতরে ঢুকতেছে, এই বেরোয় চলে যেতেছে, তারা এটা নিয়ে একটু চিন্তা করছে। ঠিক আছে, তোমার লক্ষ্য যদি থাকে অবৈধ, না, তারা তোমার চিন্তা করতে লক্ষ্য পারে যদি না, থাকে। কারণ কি আমাদের জন্য, আমরা হ্যাঁ। যারা ফর এক্সাম্পল, যে কোনো দুর্নীতি কেন হুম, হয়, আমাদের জন্যই হয়, পাবলিকের জন্যই হয়। কোনো অফিসার কিন্তু ইচ্ছা করে এসে দুর্নীতি কোনোদিনও করতে পারে না, যত বড় করাপ্টেড গভর্নমেন্টই থাক। কারণ তুমি মনে করো হুম, যে ফর এক্সাম্পল লেটস সে, আমি অবশ্য প্রসঙ্গ মনে হচ্ছে আমি অন্য দিকে চলে গেছি, না আমি আসতেছি, সেটা হলো যে এই এই আমাদের পলিটিক্যাল নেতারা, তারা কেন এই মানে আবার জনগণের ভিতরে ইচ্ছা মতো আসলো আবার চলে গেল, জনগণের তেমন কোনো মানে এফেক্ট করতেছে না, এরকম একটা ব্যাপার আর কি, যে তারা পালাই গেল, কোনো আসে যায় না, আবার 2 দিন পরে এসে ঠিকই মিশে যাচ্ছে, এটাই তো বলতে চাচ্ছ, ঠিক না? হ্যাঁ, আমি সেটাই রাইট। বোঝাতে চাচ্ছি। তো এখন হ্যাঁ, প্রবলেম হলো যে কেন তারা এরকম করতে করতে পারতেছে, কারণ আমরা যারা তাদেরকে, আমরা যারা আছি দলে, বা আমরা যারা তার আশেপাশে আছি, দল বলো বা সাপোর্টার বলো, তারা আমরাই হলো নির্লজ্জ বেহায়া। আমরা যদি তাকে ওইরকম ভাবে মনে করতাম, আসার পরে আমরা সবাই মিলে তাকে চাপ দিতাম যে তুমি যে দলের সভাপতি হয়ে আসছো, তুমি যে পালাই গেছিলা, তখন তো দলের দলের কথা চিন্তা করো নাই, তাহলে তুমি এখন সভাপতি, দলের সভাপতি থাকতে পারবা না, আমরা নতুন নেতা সিলেক্ট করব। আচ্ছা, এটা যদি, এক্স্যাক্ট, হ্যাঁ, এখন এক্স্যাক্টলি। যদি এই জিনিসটা যদি আমরা 20 জনে বলি, শেখ হাসিনা কেন, শেখ হাসিনার বাপেরও ক্ষমতা নাই যে সে একা এই 20 জনের এগেনস্টে কোনো কথা বলবে বা কথা বলবো, জিতবে, রাইট। সম্ভব না। হুম, কারণ আমরা বলি না দেখেই সে জিতে যাচ্ছে। তো সেম জিনিসটাই আমি বলতেছি, যে মানুষ ঠিকই, মনে করো স্বাভাবিক মানুষ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের মনের মধ্যে এটা ঠিকই আছে যে শেখ হাসিনা পালাই গেছিল, আবার 2 দিন ধরে আইসে আবার প্রেসিডেন্ট হয়ে গেল, বা দলের সভাপতি হয়ে আবার নির্বাচন করতেছে, অথবা সরকার আইসে গেল, তাহলে কি হইলো, তাহলে সবকিছু তো জল খিচুড়ি, তেল আর জল এক হয়ে গেল। মানুষ ঠিকই কথায় কথা হয়তো বলবে, কিন্তু আমরা যারা এটাকে প্রশ্রয় দিব, আমরাই হলো সবচেয়ে বড় কালপ্রিট। কারণ ইয়েস, তুমি চিন্তা আমি করো, সেইখানেই বলছিলাম। রাইট, তুমি চিন্তা করো হুম, যে একটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গ্রাম অঞ্চলে একটা উপজেলার মধ্যে দুর্নীতির কি কি আছে, মানে এত হুম, ক্ষেত্রই বা কি আছে, কি কি আছে? হুম, মনে করো যে রাস্তাঘাটের কিছু কাজকর্ম আছে, এগুলা মনে করো যে হুম, তারা কাজ না করে পয়সা নেয়, নাম্বার ওয়ান। হুম, নাম্বার টু হলো কিছু ঘাটমাট আছে, চাঁদা চুদের ব্যাপার আছে, কয় হুম, টাকায় আর হুম, আছে, মনে করো হুম, এগুলা কিছু দুর্নীতি করে। নাম্বার হুম, থ্রি হলো উপজেলা অফিসে, ভূমি অফিসে একটা বড় দুর্নীতি হয়। আচ্ছা, হুম, তো এখন তারপরে উপজেলা অফিসে হইতে পারে, তা আর টুকটাক মনে করো হেলথ সেক্টরে আছে, হ্যাঁ, এখানে হুম, মনে করো ডাক্তার যে কয়জন থাকার কথা নাই, যন্ত্রপাতি নাই, বাজেট যা আছে কিছু নাই, মনে করো হাসপাতালে কুত্তা ঘুমায়, অথচ হাসপাতালের এতগুলা লোকের কোনো দায়িত্ব নাই, এই কিছু ক্ষেত্র হুম, আছে। তো এই সমস্ত ক্ষেত্র কন্ট্রোল করা 10 মিনিটের ব্যাপার। কারণ মনে করো যে 10 লক্ষ স্টুডেন্ট, 20 কোটি দেশে মাত্র খুব বেশি হলে 5 লাখ, 5 লাখ লোক মনে করো যে ঢাকা শহরে জড়ো হয়েছে। 20 কোটির দেশে যদি 5 লাখ লোক এরকম একটা শক্তিশালী সরকারকে একদিনের মধ্যে পালাই যাইতে বাধ্য করে, এমনকি নট অনলি শেখ হাসিনা, পুরা পুলিশ বলো, প্রশাসন বলো, আমলা বলো, সবাই পালাইতেছে, কেন পালাইতেছে? সবার বিরুদ্ধে তার মামলা নাই, সবাই তো আর হুম, দুর্নীতি করে নাই, সবাই পালাইছে, মানে কি, মানে সবাই ভুক্তভোগী, সবাই ভয় আছে, সবাই সন্দেহ আছে যে তাদেরকে ধরেই করবে। আচ্ছা, তাইলে একটা উপজেলায় লোক যদি মনে করো যে 5 লক্ষ লোক বাস করে, একটা উপজেলায় ভূমি অফিসে কয়জন কর্মচারী, 10 জন, 20 জন, 50 জন? হুম,
এখানে যে 2000 লোক যে ওরে যে যদি ধরে যে তুই যে হুম, কাজটা করলি এটা কেন করলি, ওর জবাব দেওয়ার জায়গা আছে? না। জায়গা নাই। তো এইটা হুম, ঘটনা হলো যে আমাদের ম্যাজিক আল্লাহ তাআলা আমাদের মনে করো যে পাঠাইছে দুনিয়াতে অনেক কঠিন জায়গায়, কিন্তু আমাদেরকে কিন্তু কিছু কিছু ওষুধ দিয়ে দিছে যে তোমার মশায় কামড়াবে, কিন্তু এই গাছের রসটা দিলে তোমার মশার কামড় বেশি হুম, ইয়া হবে না, জ্বালা যন্ত্রণা করবে না। ঠিক তেমনি একটা দেশের মধ্যেও বা একটা ফ্যামিলির মধ্যেও তোমার মনে করো যে অনেক সমস্যা দিছে কিন্তু সমাধানও দিছে। সমাধান কি দিছে? হুম, মনে করো যে যেই উদাহরণটা আমি দিলাম, যে একজন যত বড় নেতাই হোক, 2000 লোক থানার মধ্যে যদি যায়, যত বড় পুলিশ হুম, হোক, কয়টা গুলি আছে ওর থানায়? আর দুই চার হুম, পাঁচ হাজার লোক যায় যদি এটার ইয়া করে, ও কয়দিন দুর্নীতি করবে? পারবে না, 10 মিনিটের ব্যাপার। জাস্ট খালি এখন কি হুম। জনগণের মধ্যে সমতা থাকতে হবে, একতা থাকতে হবে। জনগণ আমরাই চাইতেছি যে ভাই আমার এই কাজটা করে দিন, টাকা অলরেডি আগে পাঠাই দিচ্ছি আমি, তাহলে এমন সে কি করব বলো? তো সে তো আর আমার হ্যাঁ, কাছে টাকা চায় দুর্নীতিটা নাই। তো আমরাই তৈরি করতেছি। আমরাই তৈরি করতেছি, আমার কাছে তো সে টাকা হ্যাঁ, চায় নাই, আমি তো বরং আগে টাকা হ্যাঁ, তার টাকা পাঠাই দিচ্ছি, যে হ্যাঁ, বান্ডিল একটা রাইট, পাঠাই দিচ্ছি, এই রাইট, কাজটা করে রাইট, দিন। রাইট, হ্যাঁ, রাইট। তাইলে দোষ তো সাধারণ জনগণের, তোমার দোষ হলো সাধারণ করাপ্টেড, জনগণের, রাইট। হ্যাঁ, করাপ্টেড তো সাধারণ জনগণ। রাইট, ঠিক আছে। এটাই আমি বলতে চাচ্ছি। আমার হ্যাঁ। কথাই হলো এটা। আমি একটা ভিডিও করছি, পুনর্জাগরণ একটা দল আমার করার ইচ্ছা ছিল, তুমি জানো। ভিডিওটা হুম, খুব তাড়াতাড়ি পাবলিশ করব। আমি ওইখানেও এই কথাটা বলছি বা বলতে চাবো, বা এই আজকে তোমার সাথে যেই অনুষ্ঠান বা আলোচনাটা যে হোক। আলোচনা, হ্যাঁ, এর ফাঁকেও মাঝে মাঝে এই পয়েন্টগুলো আমি বলতে চাচ্ছি। যে দেখো, মজার ব্যাপার হলো যে জনগণ যে ক্ষমতার উৎস, এটা তো আমরা জন্মের পর থেকে পড়ে আসতেছি। হুম, প্রত্যেকটা লোক জানে, মুখস্থ জানে, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে, কিন্তু কেউ কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নাই। হুম, আচ্ছা, এটা যদি আজ থেকে 10 বছর আগে অ্যাপ্লাই করতো, 10 বছর আগে এই ক্ষমতা চেঞ্জ হয়ে যেত। হুম, অবশ্যই। আচ্ছা, তো যতদিন আমরা দেরি করলাম, ততদিন হলো কি, আমরা এটা হলো আমাদের লস করলাম। ম্যাচুরিটি। আমরা লস তো হুম, করছি, কিন্তু এটাও আমাদের অনুধাবনের জন্য দরকার দরকার আছে। কারণ তুমি আম গাছ লাগায় যদি তারপরের বছর থেকে ফল পাও, জীবনেও তুমি কষ্ট বুঝবা না বা এটার মর্ম বুঝবা না। 2-4 বছর না ধরলে, যে বছর কাইটা ফেলবার ডিসিশন নিছো, দেখা গেল ওই বছর ফল আসছে, তখন তুমি বুঝবা যে এটার মর্মটা কি। বোঝো না? তো এই জন্য হুম। আসলে সবই ঠিক আছে, সবই কারণ ছাড়া কার্য ঘটে না। এমনকি আমার মনে হয় যে যা কিছু হচ্ছে সব কারণেই হচ্ছে, এর এর পিছনে কোনো অকারণ নাই, কারণই আছে, কারণ ছাড়া কার্য ঘটে না। আরেকটা বিষয় এজন্য আমি আমার বলতে চাচ্ছি। হুম, হ্যাঁ, বলো বলো বলো। বলো বলো। না, তুমি বলো। আ- আমার মনে হয় কি যে আমাদের বাংলাদেশের জন্য প্রথম দরকার হলো মানসিক উন্নয়ন, মানুষের মানবীয় যে উন্নয়নটা তৃণমূল পর্যায়ের থেকে আমরা প্রত্যেকটা মানুষ যদি ভালো হই, তাহলে দেশ ভালো হতে পারতো। ঠিক পারফেক্ট, আছে। এই জিনিসটাই আমি নোট করে রাখছি। তুমি যখন বলছো যে অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের মানুষের মানসিক ডেভেলপমেন্ট, এই দুইটার হুম, মধ্যে যেই বিস্তর ফারাক, এবং দুইটার যেই, এই দুইটাই যে একই সাথে উন্নয়ন করতে হবে, তখনই আমি নোট করে হুম, রাখছি এই জিনিসটা, যে মানুষের মানসিক উন্নয়ন হলো সবচেয়ে বড়, বড় সবচেয়ে উন্নয়ন। বড় সফটওয়্যার, সবচেয়ে বড় হুম, ইয়া। সবটা। এই হুম, সফটওয়্যারটা কিরকম? যেটার ফল আমরা এখন পাইলাম। সবাই মিলে আমরা মানসিক ভাবে এক হয়েছি, যে যত বাধাই আসুক, যত গুলি করুক, আমরা সামনে আগায় যাব। বাস, আমাদের দুই দুই চার দিনের মধ্যে কাজ হয়ে গেছে। এটা তো মানসিক উন্নয়ন। কেউ এসে তো আমাদের হুম, গুলি সাপ্লাই দেয় নাই, কেউ এসে তো আমাদের বন্দুক হুম, সাপ্লাই দেয় নাই। হুম। তা তো দেয় নাই। এটা হলো তোমার মানসিক শক্তি, মানসিক মানসিক শক্তির শক্তি। দ্বারা পাইছি। আর হুম। হলো মানসিক উন্নয়ন হবে হলো যদি আমি ওই যে পরবর্তীতে যে সেক্টর গুলিতে আছে তোমার দুর্নীতি, তারপরে তোমার দুর্নীতি, হ্যাঁ ভদ্রতা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই মানসিক সমস্ত জিনিসগুলিকে। অনুন্নয়নের, রাইট, মানসিক অনুন্নয়নের হ্যাঁ। যে লক্ষণ, সেটা হুম, এই আমরা লক্ষ্য করছি এই বিপ্লবের পরপর, যেগুলা এই যে হুম। গণভবন মনে করো যে ইয়া হ্যাঁ, করছে, হ্যাঁ, লুটপাট হ্যাঁ, করছে, হ্যাঁ, রাইট, সে- রাইট, এই যে এই বঙ্গভবন, কথাটাই। ইয়া শেখ হুম, মুজিবুরের বাড়ি পোড়াইছে। হ্যাঁ, আমার কথা হলো কি যে ভাই, হ্যাঁ, একটা, সে যত বড় অন্যায় করুক, একজনের বাড়ি আমরা পুরাই দিব, কোনো একটা কথা নাই, কোনো একটা দুঃখ নাই, কোনো একটা হুম, বিবৃতি নাই, কোনো একটা হুম, কিচ্ছু নাই, এরা তাইলে হুম, এদেরকে কি বলা যায় তুমি বলো? হ্যাঁ, এটা কি হয় যে একজনের বাড়ি যে আমি পুরাই দিলাম? তো এখন তাইলে এর মধ্যে, এটা তো ক্রাইম। এটা ক্রাইম না? এটা তো অবশ্যই ক্রাইম। ক্রাইম, তাহলে এটাও যেমন ক্রাইম, হ্যাঁ,
সেরকম হ্যাঁ, মিছিল মিটিং এ যেমন কেউ মিছিল মিটিং করতে গিয়েই যে গাড়ি ভাঙে, বাড়ি ভাঙে, সবকিছুই ক্রাইম হ্যাঁ, কিন্তু। আমি হ্যাঁ, কিন্তু রাইট। এরকম একটা হ্যাঁ, ভিডিওতে বলতেছিলাম যে ছাত্ররা হ্যাঁ, তোমরা আন্দোলন করো, কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসী করুক, গুলি করুক, এটা তারা তাদের দোষ, তারা তারা তাদের ফল পাবে। হুম, কিন্তু তোমরা হুম, সাধারণ ছাত্র, তোমরা কোনো ভাঙাচোরা করো না। কারণ কি, এটা হুম, রাষ্ট্রের সম্পদ, এটা তোমার বাপের হুম, সম্পদ। তো তোমার হুম, বাপের সম্পদ তুমি নিজেই নষ্ট করতেছো, ভাঙতেছো, হুম, রাগ হুম, দেখায়। তো হুম, এটা তো, হুম। এটা তো দেশদ্রোহিতার একটা নিজের ক্ষতি। পরিচয়। নিজের ক্ষতি না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই অবশ্যই দেশদ্রোহী। নিজের ক্ষতি। হ্যাঁ, রাইট। আর ভাঙা তো কোনো উপকার হচ্ছে না। হ্যাঁ, সেটাই, সেটাই। তো এই এমন, জন্যই বললাম যে এই যে পর্যন্ত তোমার মানসিক শক্তির সাথে মানসিক এই ইয়েটা না হবে, উন্নয়ন না হবে, মানসিক অবস্থার উন্নয়ন না হবে, ততদিন দেশ উন্নত হবে না। না হবে না, হবে না, ইম্পসিবল। এটা মানুষের ঠিক আছে। উন্নয়ন, মানসিক মানসিক উন্নয়ন, এটা যে কত পরিশ্রমের ব্যাপার, জরুরি। এবং হুম, কত জরুরি এবং কত কঠিন হুম, কাজ। এইটা একটা মানে বিশাল বড় উদ্যোগ না নিলে এটা কোনোদিন চেঞ্জ হবে না। এবং সরি, এটা নিয়ে রাইট। এটা কোনোদিন কোনো ফলপ্রসূ কিছু হবে না, 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 কারণ না, এটা অনেক এই জন্য, কঠিন ব্যাপার। হ্যাঁ, এই জন্য আমাদের দরকার হইলো যে, হ্যাঁ, অন্যায় থাকবে, সারা জীবনই থাকবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যেমন মানসিক শক্তি নিয়ে আমরা দাঁড়াবো, তেমনি নিজেরা ভালো হয়ে, মানে আমরা প্রত্যেকটা মানুষ, এই যে তোমাদের দেশ, তোমরা ইউরোপে থাকো, আমেরিকা থাকো, তোমাদের দেশের দিকে তাকাইলে না। রাইট, ঠিক আছে, রাইট, রাইট, যে রাইট। তোমরা যদি তাদেরকে দেখো যে তারাও মানুষ, আমরাও মানুষ, রাইট, তাদের মধ্যে রাইট। এরকম মিছিল মিটিং নাই, এরকম খুনাখুনি নাই, ইয়ে নাই, একটা মানে, বরং রাজনীতিতে তারাই যায় যারা মানে খুব বেশি খুশি হয়ে যে রাজনীতি করে তা কিন্তু না। না, তা না, তা ঠিক না, আছে, রাইট, এটাকে তারা রাইট। একটা বোঝা মনে করে রাজনীতি করে, যে হুম, দেশের উন্নয়ন করতে হবে, এটা হুম, কর্তব্য, কর্তব্য থেকেই তারা করে। তারা হুম। ওইখান থেকে যে বাড়ি গাড়ি করবে এই জন্য যায়, না, এই জন্য না, আমার মনে হয় না যে এই রাজনীতি তারা করে। ঠিক আছে। না, 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 তো না। বাংলাদেশেও এই এই টেন্ডেন্সি চেঞ্জ করতে হবে, যে না, আমি রাজনীতিতে যাই ক্ষমতা পাবো। আমি যতদিন পর্যন্ত একজন আহ জনপ্রতিনিধি, মানে কি, জনগণের সেবক, আমি যদি জনগণের সেবক না হই, আমি একজন এমপি, আমি যদি একজন রিক্সাওয়ালাকে মনে করি যে ওর টাকায় আমি চলি, যতদিন পর্যন্ত এটা মনে না করতে পারবো, ততদিন হ্যাঁ, উন্নয়ন হ্যাঁ, হবে না। রাইট। এটা বুঝাই, এবং এটা বোঝানোর দায়িত্ব, এটা হুম, বোঝানোর দায়িত্ব হলো একটা দেশের সবার। সেটা কিরকম হুম, সবার বলতে কি, সাধারণ, এটা বোঝানোর দায়িত্ব পুরা, পুরা সরকারের, বা পুরা আম, পুরা যারা দায়িত্বে আছে, মানে আমি বলতে হুম, চাচ্ছি হুম, যারা হুম, সরকারের যারা বিভিন্ন প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক ভাবে এটার একটা উদ্যোগ নিতে পারে, সেটার সর্বপ্রথম বেসিক যে উদ্যোগটা, সেটা হওয়া উচিত স্কুল থেকে। যেটা হওয়া উচিত স্কুল থেকে। কারণ বাংলাদেশের, মনে করো, যখন তুমি মনে করো, কখন বুঝবা, তোমার তো এত, মনে করো তোমার আমার এত গবেষণার দরকার নাই, এত মাথা খরচ করার দরকার নাই। তুমি যেদিন দেখবা যে তোমার ছেলে 5 বছর 6 বছর হয়ে গেছে, স্কুলে যায় নাই, দিতেছ না কোনো কারণে, অথচ অলরেডি সরকার থেকে লোক পাঠাই দিছে তোমার বাসায়, কি ব্যাপার তোমার, ইয়া, বাংলাদেশের নিয়ম অনুযায়ী 5 বছর হইলে প্রাইমারি স্কুলে যাইতে হবে। আজকে তোমার পোলার 5 বছর পূর্ণ হয়েছে, তো আজকে 5 বছর একদিন তোমার পোলা স্কুলে যায় না কেন, পাঠাও নাই কেন, সমস্যাটা কি? যখন দেখবা যে এরকম হচ্ছে, তুমি তখনই বুঝবা যে দেশের উন্নয়ন হয়েছে, তখনই বুঝবা যে রাজনীতির উন্নয়ন হয়েছে, এবং রাজনীতিবিদরা, মনে করো, যে দেশের কথা ভাবছে। তোমার তো এত স্ট্যাটিস্টিক্স বাইর করার দরকার নাই। বুঝলে না এই হুম। ঘটনাটা? তো সেটা ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমাদের করার আছে, যেটা আমি মনে করি যে এটা আমাদের করার আছে, মানে যারা আমরা এখন বয়স্ক হয়েছি, আমরা বেশ হুম, অভিজ্ঞতা আমাদের আছে। তা আমাদের এখন করার আছে কি, যদি এরকম কোনো সাপোর্ট পাওয়া যায়, যে আমরা মনে করো একটা দল তৈরি করে, আমরা মনে করো 15-20 জন একটা দল তৈরি করলাম। আমরা আমাদের এলাকায় মনে করো একটা যে কয়টা স্কুল আছে, আমরা প্রত্যেকটা স্কুলে যে এই যে নৈতিক শিক্ষাটা, মানুষের যে নৈতিক শিক্ষাটা, স্টুডেন্টদেরকে যে প্রত্যেকটা স্কুলে যে আগে টিচারদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষা কিন্তু তোমার শুধু স্কুলের ওই সময়টুক দিলেও হবে না, এটা কিন্তু রাস্তাঘাটে পোলাপান থাকে, ইয়ে থাকে, অনেকে স্কুলে যায় না, ইয়ে কাজ করে, তোমার দিনমজুরির কাজ করে, তারাও তো মানুষ, তাই না? তাদেরও তো একটা নৈতিক শিক্ষার দরকার আছে, তারা হয়তো কোনো কারণে শিক্ষিত হইতে পারে নাই। এখন আমার মনে হয় যে এই বিষয়ে একটা একটা আলোড়ন তৈরি হওয়া দরকার।
ঠিক আছে, সারা অবশ্যই বাংলাদেশে। অবশ্যই হওয়া দরকার এখানে। আরেকটা হুম এটা আমি অনেক ভাবছি তার মধ্যে, আরেকটু তোমাকে আরেকটু মানে আমার ভাবনাগুলো শেয়ার করি, যাতে অবশ্যই তোমার সাথে আমার মানে যেহেতু একই পয়েন্টে তুমিও আলাপ করছো, তার মানে বোঝা হুম যাচ্ছে তুমিও এটা নিয়ে ভাবছো। হুম এখানে আরেকটা বড় প্রবলেম কি, যে আমাদের দেশে একটা কালচার হয়ে গেছিল বিগত 20-30 বছরে, যে যে যাদের যে সমস্ত পোলাপানের পড়ালেখা শেষ করার পরে কোনো কাজ নাই, কাজ পাচ্ছে না, অথবা আগেই পড়ালেখা পুরাপুরি কমপ্লিট করতে পারে নাই, বৈশা বৈশা মানে খারাপ পথে যাবে, তার আগে কি করে তারা লাস্ট চেষ্টা হিসেবে কি করে, একটা স্কুল দেওয়ার চেষ্টা করে সবাই মিলে। যারাদের মন মানসিকতা একটু ভালো, তারা কি করে যে ঠিক আছে কোথাও চাকরি বাকরি পাচ্ছি না, একটা বেসরকারি স্কুল দেই, 2 দিন পরে এমপিও ভুক্ত হবে, আস্তে আস্তে সরকারি হবে, পরে তো আমরা টিচার হয়ে যাব, বেতন পাবো। হুম হুম তো এই প্রক্রিয়ায় বাংলাদেশে মনে করো যে আমি স্ট্যাটিস্টিক জানি না, মিনিমাম 200 স্কুল এরকম হয়েছে মনে করো বিগত হুম 20-30 বছরে। হুম আচ্ছা, তাহলে লেটস সে 200 স্কুল এরকম হয়েছে সারা বাংলাদেশ, লেটস সে 5 জন করে টিচার হইলে তাহলে 200 কত হয়, 200 এক গুণ হাজার 5, 1,000। হ্যাঁ 1000। হুম তাহলে এই যে 1000 শিক্ষক মনে করো যে ঢুকছে, যার কোনো যোগ্যতা নাই, যারা যারা কোনোদিন কোনো জায়গায় পরীক্ষা দিয়ে ঢুকে নাই, তারা নিজেরাই হুম নিজেদেরকে টিচার দাবি করে ঢুকে হুম পড়ছে। হুম হুম এটা তো আছেই। এছাড়া নিয়োগের যে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন দলীয়করণ এবং এই কোটা, তারপরে ঘুষ টুস হুম খায়া মানে দুর্নীতি, সোজা কথা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি যেগুলো, এগুলো হুম নিয়ে মনে করো 50% শিক্ষক যারা আছে তাদের মধ্যে হুম 50% এই নিয়োগ দুর্নীতির কারণে আসার কারণে তোমার হুম কোয়ালিফাইড লোক শিক্ষায় নাই। হুম আচ্ছা, হুম এখন কোয়ালিফাইড লোক যদি শিক্ষায় না থাকে, একজন হুম শিক্ষক যদি বাক স্বাধীনতা হুম কি, কিরকম হওয়া উচিত সেটা শব্দটাই সে কোনোদিন হুম শুনে নাই, বাক স্বাধীনতা কি হুম এটা সে বানানো হুম করতে পারে না। হ্যাঁ, হুম তো কোন একজন শিক্ষক যদি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক শিক্ষক প্রাইমারি লেভেলে তুমি পাবা, 2-4 জন পাবা যে স্বাধীনতা বানান শুদ্ধ করে লিখতে পারবে না। লিখতে পারবেন না। আচ্ছা, তো তাই যদি কন্ডিশন হয়, এরকম যদি কন্ডিশন আমাদের স্কুলের শিক্ষকদের হয়, তাইলে তুমি যত বড় দলই করো, তুমি যে তোমার নীতি কথা শোনাইলে কিভাবে এটা বাস্তবায়িত হবে, হুম, এটা হবে বাস্তবায়িত না। হওয়া কঠিন। এই জন্য জটিল। আমার দলের বা আমি একটা দল করতে চাইতেছিলাম, সেই দলের একটা নীতি হলো যে আমরা মিনিমাম মাস্টার্স পাস বা মিনিমাম গ্রাজুয়েট, তাদেরকে আমরা মনে কর বিভিন্ন যেখানেই যাবে গ্রাজুয়েটের নিচে কোনো নিয়োগ নাই। হুম হ্যাঁ, ইন্টারমিডিয়েট নিয়োগ আছে সর্বনিম্ন ক্লিনার, মনে করো ইন্টারমিডিয়েট পাস, অথবা হুম আয়া, অথবা বুয়া, হুম মিনিমাম ইন্টারমিডিয়েট পাস। আর মনে করো এই এমপি তো মাস্টার্স ফার্স্ট ক্লাস 2-1টা ছাড়া তো প্রশ্নই ওঠে না, কিন্তু হুম। মনে করো ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত মাস্টার্স এর নিচে করতে দেওয়া পারবে না, যাবে না, হ্যাঁ এটা দেওয়া যাবে আমারও না। আমারও অভিমত। আচ্ছা, হুম তাইলে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে পুনর্জাগরণে যোগ দাও, আমরা একসাথে এখন এই রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আমাদের কিছু নীতিমালা তৈরি করি। হুম, কি বলো? হুম আছি, আমি রাজি আছি এগুলো। ওকে, গুড, মাশাআল্লাহ। এখনই করার সময়, কারণ হলো যেহেতু একটা চেঞ্জ আসছে। এখন হুম যদি আমরা এখানে মানে তারা কি করে এটা দেখতে যাই, মানে আমরা হুম যদি হুম। মনে করি যে দেখি কি করে তারা, তাইলে আমরা অনেক কিছুই দেখতে পাবো না, মানে রাইট যেটা রাইট, আমরা হ্যাঁ, আশা করি নাই এক্স্যাক্টলি এইরকম অনেক কিছুই দেখতে পাবো। ঠিক আছে, এক্স্যাক্টলি কারণ হইলো যে এক্স্যাক্টলি। বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি আমি দেখলাম যে ব্যক্তির চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের ধারা চেঞ্জ হয়নি। মানে এই কয়দিনেই আমি যতটুকু বুঝলাম রাইট যে রাইট। ব্যক্তির চেঞ্জ হয়েছে, শেখ হাসিনা নাই, হয়তো আওয়ামী লীগ থাকবে না, কিন্তু ওই আওয়ামী লীগের কাজ করার জন্য যে লোকগুলি আছে এরা কিন্তু আছে। রাইট ঠিক রাইট, আছে, হ্যাঁ আওয়ামী লীগ হ্যাঁ। নামে থাকবে না, বিএনপি নামে হবে, হুম জামাত নামে হবে। হুম। ঠিক আছে, কাজ কিন্তু ওই আওয়ামী লীগ যা করছে তাই হবে। রাইট রাইট, হ্যাঁ হুম ঠিক আছে, হুম। তো এই জন্য আমার মনে হয় এটা চেঞ্জ করার জন্য শুধু স্টুডেন্টরা, ওদের তো মেধার একটা সীমাবদ্ধতা আছে, ওদের তো অভিজ্ঞতার একটা সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, রাইট, হ্যাঁ মেধা তো আসলে আহ মুখে বইলা মিছিল কইরা কখনো মেধা হয় না, মেধা হয় হলো কাজে। ঠিক আছে, রাইট। তুমি তাদের একটা চিন্তা ভাবনায় ধারণা সরকারকে নাই।
একটা সরকারকে হটানোর জন্য তোমার মেধার দরকার হয় না, আন্দোলনের দরকার হয়। ঠিক রাইট আছে, রাইট যেটা হয়ে গেল, এটা কিন্তু রাইট। মেধা দিয়ে তাকে হটানো হয় নাই, তাকে আন্দোলন করে হটানো হয়েছে। ঠিক হুম আছে, হুম, হুম। তার মানে আন্দোলন করে হটানো মানেই যে তারা মেধাবী, তারা দেশের উন্নয়ন করে ফেলবে তা কিন্তু না। না, তা তো নাই। ঠিক আছে, হুম। এই জন্য তারা একটা আমাদেরকে কাজ মনে করে হয়, দিছে, কিন্তু বাকি কাজ করার দায়িত্ব সবার, বা আরো যারা যোগ্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অলরেডি আমি সেই পথ দেখতেছি। আমি তো আওয়ামী লীগ ওই 2009 আসার পরে যা যা করছে, এখনকার সরকার অলরেডি কোনো দলীয় সরকার ক্ষমতায় না, কিন্তু যারা ক্ষমতায় আছে আমি তাদের কাজ ওই একই ধারায় দেখছি। একই, কিছুটা একই রকম। রাইট রাইট, হ্যাঁ। একই ধারায় দেখতেছি, কারণ তারা এখন একটা পয়েন্ট পাইছে, আওয়ামী লীগকে যত বকা দেওয়া যাবে তত জনপ্রিয় হুম হওয়া যাবে। ঠিক হুম আছে, হুম হুম এই হুম। পয়েন্ট তুমিও যেমন জানো, আমিও তেমন জানি, তেমন তারাও রাইট জানে। রাইট রাইট। এবং তারা এই পথটাই বেছে নিচ্ছে, যে হুম। এখন তুমি জনপ্রিয় হইতে হইলে আওয়ামী লীগরে যত দাবাইতে পারো। রাইট আর রাইট এটা দাবানো তো এখন সহজ বিষয়, কারণ আওয়ামী লীগ বলতে কিছু নাই এখন দেশে। রাইট এখন রাইট। যারা আওয়ামী লীগকে পছন্দ করতো, যারা বড় নেতা, তারা ঠিকই পলাইছে। তোমার আমাদের এলাকার নিক্সন ফিকশন যারা আছে, তারা কেউ এলাকায় নাই। যারা বড় হুম শেখ পরিবারের সাথে যারা জড়িত, তারা হুম কিন্তু কেউ ধরা খায় নাই আজ পর্যন্ত। হুম শেখ সেলিম কোথায় আছে জানে না, তাদের হুম ফ্যামিলি যে আবরণ, সেটা কিন্তু তারা হুম। করে ফেলছে। রাইট ঠিক রাইট আছে, রাইট। এখন ধরা খাবো কি, আমি আমি করতেছি, তুমি করতেছো, আমার কোথাও যাওয়ার হুম জায়গা নাই, আমার এখানে আছে, আমি আওয়ামী লীগ একটু সাপোর্ট করতাম, আমি ধরা খাই বসে। এখন হুম। যদি এইভাবে, এখন লাগেও আমাদের, তোমার আমরা মনে করো আমরা একটু টিভি দেখি, আমরা এটা দেখি, আমরা ভয় পাচ্ছি, কিন্তু শেখ হাসিনা ভয় পাইতেছে না, না। জয় কিন্তু ভয় পাইতেছে না, পুতুল রাইট কিন্তু ভয় রাইট পাইতেছে না। যারা রাইট। মূলত এই অপকর্মগুলি কইতে গেছে বা করার জন্য সহযোগিতা করছে, ওই ওই কি বলে, শেখ পরিবারের টোটাল ফ্যামিলিটা, তারপর আওয়ামী লীগের বড় হুম ভয় পাইতেছে না। তো এই যে যে রাজনৈতিক ইয়ে চেঞ্জ হয় নাই, মানে রাজনৈতিক যে মানে ধারাটা চেঞ্জ হয় নাই, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে, সাধারণ মানুষ সবসময় বলি হয়, সাধারণ মানুষ এখনো বলি হইতেছে। হুম হুম হুম। রাইট ঠিক রাইট। আছে, হুম এই জন্য এই ধারার চেঞ্জ আনতে হইলে, এই যে এই সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হইলেও দলীয় সরকারের চেয়ে নমনীয়, তাদেরকে হুম যদি আমরা হুম হুম দেয় আর কি, ঠিক আছে, যদি দিতে পারি, হুম। তারা যদি গ্রহণ করে তাইলে হয়তো একটা উদ্যোগ হইলো, একটা কাজ হইলো। আর যদি না গ্রহণ করে, তাহলে তো আর কিছু করার নেই। না, রাইট। বুঝছো? আমরা মোটামুটি অনেকক্ষণ কথা বলছি, কারণ তাছাড়া হয়তো সময়ের একটা লিমিটেশন আছে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এই জনাব হ্যাঁ আব্দুর রাজ্জাক, আমার প্রাণপ্রিয় বন্ধু। আর আজকে আমাদের ইউটিউবে এই এই আলাপটা আমরা করব, প্রকাশ করব, পাবলিশ করব ইনশাল্লাহ। আর এখন থেকে আমরা মাঝে মাঝে আলাপ করব। আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি সময় দিতে পারছো, এবং আমি আশা করি আমার একটা, যেটা বললাম, যে কিছু কিছু আলাপ আমরা করব পরবর্তীতে, যে আমরা কিছু করতে পারি কিনা। তো সেটা ইন দা মিন টাইম ইনশাল্লাহ। তুমিও চিন্তা করো। তারপরে আমরা হুম। নিয়মিত আলাপ আলোচনা চালিয়ে যাব।